হ্যাঁ, তবে এখন শুরু করবো কি? দাদা আর তো কেউ জয়েন করছে না, শুরু করে দাও না হলে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, প্রণব। হ্যালো। হ্যাঁ, স্টার্ট দ্য রেকর্ড। আচ্ছা, দাদা হ্যাঁ, হ্যালো। তুমি যে আগের দিন খাতাটা বানাতে বলছিলে না ইতিহাসের জন্য, তো ওখানে কি বইয়ের মানে বইয়ের যেগুলো বইয়ের নাম লেখা আছে ওগুলো কি লিখবো, নাকি তুমি যেগুলো বলবে ওগুলো লিখবো? বইয়ের নাম প্রচুর আছে, তো অত কিছু মনে রাখার দরকার না। আপাতত আমি যেগুলো দিয়েছি ওগুলো কর, মাঝে ফাঁকা রাখতে হবে। টেস্ট পেপারে যেগুলো এক্সট্রা মানে কোয়েশ্চেন আসছে সেগুলো ওখানে অ্যাড করে দেবো। দাদা তুমি যে পিডিএফটা পাঠিয়েছিলে ওখান থেকে লিখবো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে লেখ, এবং পরে একটাকে দুটো পেজ মোটামুটি ছেড়ে রেখে দে। দুটো না, আরো বেশি হবে, কারণ গোটা ইতিহাস তো মানে অনেকটাই ফাঁকা লাগবে, যেমন হ্যান্ড রাইটিং আর কি, সেরকম বুঝে নিয়ে এরকম কয়েকটা পেজ ছেড়ে রাখ, দিয়ে পরে টেস্ট পেপারে যে এক্সট্রা পাবো লিখে দেবো। মানে বইয়ে প্রচুর বই আছে, তো এত বই মনে রাখা যাবে না, দরকার নেই এত। আচ্ছা দাদা। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। তো ফার্স্ট চ্যাপ্টারের দুটো বাকি ছিল, তো সেগুলো সেকেন্ড চ্যাপ্টারের সাথে একসাথেই বলছি, সোমপ্রকাশ আর বঙ্গদর্শন। আচ্ছা, এক সেকেন্ড। এবার ইতিহাসের উপাদান হিসেবে কয়েকটা আমাদের যে পত্রপত্রিকা ছিল, মানে খবরের কাগজ, তো খবরের কাগজের ওল্ড কয়েকটা প্রিন্ট তো বহু জায়গায় পাওয়া যায়। ন্যাশনাল লাইব্রেরিতে তো মোটামুটি 1850 থেকে প্রায় সমস্ত কাগজের সমস্ত কপি রাখা আছে। জয়েন করলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে এবং অন্যান্য বেসরকারি কিছু মানে প্রতিষ্ঠানে অন্য বেসরকারি কিছু জায়গাতে প্রচুর পত্রপত্রিকা সংগ্রহ করে রাখা আছে। মানে প্রায় 1850-60 সাল থেকে যা কিছু ছাপা হয়েছে, মানে সেই সমস্ত পত্রপত্রিকা বা জার্নাল সবকিছুর একটা করে কপি সব জায়গায় রাখা আছে, মানে ম্যাক্সিমামই গেলে দেখা যায়। তো সেগুলো থেকে ওগুলো মোটামুটি ভাবে তখনকার দিনের মানে সংবাদটাকে একদম পুরোপুরি আনবায়াসড ভাবে তুলে ধরতো। মানে ওরা কারোর পক্ষে কথা বলতো না, ঠিকটা তুলে ধরতো ম্যাক্সিমাম কাগজে। এবার সেই জন্যই তখনকার ওই কাগজগুলো থেকে প্রচুর পরিমাণে ইতিহাসের বিভিন্ন তথ্য জানা যায়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রথম হলো আমাদের সোমপ্রকাশ পত্রিকা। এটা প্রথম প্রকাশ হয়েছিল 1858 সালে, সিপাহী বিদ্রোহের পরের সাল। 1857 পরের বছর 1858 দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রথম এটা প্রকাশ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় তৈরি হয়েছিল, মানে প্রথম প্রকাশ হয়েছিল। বিদ্যাসাগর অর্থও দিয়েছিলেন প্রথমবার এটা প্রকাশ করার জন্য। এবার মনে রাখতে হবে কোথা থেকে প্রকাশ হয়েছিল, সেটা আসতেও পারে হয়তো। কলকাতার চাঁপাতলা বলে একটা জায়গা থেকে প্রথমবার প্রকাশ হয়েছিল, এবং দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রথম এটা প্রকাশ করেন। পরে এটা সোনারপুরের কাছে একটা জায়গাতে পরে অফিসটা আর কি শিফট হয়ে যায়। আচ্ছা, এই দ্বারকানাথ বিদ্যাভূষণ কিন্তু সংস্কৃত কলেজের একজন অধ্যাপক ছিলেন।
আচ্ছা, এই একটা প্রথম পৃষ্ঠার ছবি দিয়েছে 1820 তেসরা মের সংগ্রহে আছে এটা। এই যে প্রথম প্রকাশ হয়েছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালে, এবং এখানে ব্রিটিশ শাসনের প্রায় 30 বছরের বিভিন্ন সংবাদ এবং অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা বিভিন্ন সম্পর্কে তথ্য এখানে প্রকাশিত হয়েছিল। কেন 30 বছর বলছে? কারণ 30 বছরের পরে, আচ্ছা পরপরই যদি বলি আমি, এই পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশ হতো, মানে সাপ্তাহিক পত্রিকা ছিল আর কি, দৈনিক পত্রিকা নয়, মাসিক পত্রিকাও হয়, সাপ্তাহিকও হয়, আবার অর্ধপাক্ষিকও হয়, যেগুলো 15 দিন পর পর বেরোয়। এটা ছিল সাপ্তাহিক পত্রিকা, প্রতি সপ্তাহে একটা করে বেরোতো সোমবারে বেরোতো বলে নাম সোমপ্রকাশ। এবারে এখানে প্রথম থেকেই এটার একটা গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা ছিল সোমপ্রকাশ পত্রিকা, সেটা হচ্ছে এটা নীলকরদের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। মানে নীলকর সাহেবরা কিরকম অত্যাচার করতেন, কিরকম কৃষকদের, নীল চাষীদের বাধ্য করতেন এবং শোষণ করতেন, সেই সমস্ত বিষয় নিয়ে খুব ভালোভাবে লিখেছিল। এবং এই নীলকরদের বিরোধী, যে নীলকর সাহেবদের বিরোধী যে বক্তব্যের ক্ষেত্রে যে পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তার মধ্যে এই সোমপ্রকাশ আর হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা কিন্তু খুব বেশি। হিন্দু প্যাট্রিয়ট আসবে একটু পরে, নেক্সট চ্যাপ্টারে আর কি, সেটা আজকেই বলবো। এবারে এই 30 বছর বলছে কেন? এই 30 বছর পর্যন্ত সংবাদ প্রকাশিত হতে থাকে, তারপরে দ্বারকানাথ বিদ্যাভূষণের কিছুদিন অবসর নেন, তারপরে মোহনলাল বিদ্যাবাগীশ বলে আরেকজন লোক, তিনি এটা সম্পাদনা চালিয়ে গিয়েছেন। রাজনৈতিক চেতনার কথা বলতে হবে এটা লেখার সময়, যে এই সোমপ্রকাশ পত্রিকাটি সর্বপ্রথম রাজনৈতিক খবরাখবর পরিবেশন করা শুরু হয়। মানে আগে যে খবরের কাগজগুলো ছিল, এর আগে খবরের কাগজ সেই রকম ধরনের কিছু ছিল না। এরা সোমপ্রকাশটাই বলতে গেলে এই ধরনের একটা যুগান্তকারী একটা পরিবর্তন আনলো বাংলার খবরের কাগজের জায়গাতে। কারণ এখানে ব্রিটিশদের বিভিন্ন কার্যকলাপের বিশ্লেষণ করা হতো, যেটা কেন করছে, ব্রিটিশদের আসলে যে ওরা নিজেদের সুবিধার জন্য করছে, ভারতবাসীদের বা বাংলার লোকেদের জন্য না, সেই রাজনৈতিক জিনিসটাকে ওরা সঠিকভাবে তুলে ধরত। এই সোমপ্রকাশ পত্রিকাতেই প্রথম রাজনৈতিক খবরাখবর পরিবেশন করা শুরু হয়, এটা মনে রাখতে হবে। এরপর থেকেই সমস্ত লাইন দিয়ে শুরু হয়, মানে এই ধরনের পত্রিকার প্রকাশ, বঙ্গদর্শন, তারপরে হিন্দু প্যাট্রিয়ট, এরকম একটা একটা করে সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। সোমপ্রকাশটা ছিল প্রথম আধুনিক সংবাদপত্র বলতে গেলে। এবং তারপরে যেটা বললাম, এই দরিদ্র চাষীদের সমর্থনে বিভিন্ন সংবাদ প্রকাশ করে, যেমন কিভাবে জোর করে নীল চাষ করানো হতো, নীলকর সাহেবরা কিভাবে মানে অত্যাচার করতো, সেই নিয়ে পরেও আমরা পড়বো প্রতিবাদ ও বিদ্রোহ চ্যাপ্টারে, প্রতিরোধ আর বিদ্রোহের চ্যাপ্টারে। এবার সেই সমস্ত চাষীদের সমর্থনে এরা প্রচুর খবরাখবর প্রকাশ করতে থাকে। সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ এবং বহুবিবাহ, এসব সমস্ত যে রদ করা হয়েছিল, বিভিন্ন বিল পাস করে রদ করা হয়েছিল, সেই সবের পক্ষেও সোমপ্রকাশ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার আরেকটি যেটি গুরুত্বপূর্ণ কথা সেটা মনে রাখতে হবে, 1878 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটন, মানে অনেকগুলো লর্ড তো ছিল, লর্ড কার্জেন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডালহৌসি, লর্ড লিটন একটা আইন পাস করেছিল। আইনটার নাম ছিল দেশীয় সংবাদপত্র আইন, নিউজপেপার অ্যাক্ট। সেটা করে বলা হয়েছিল, মানে সংবাদপত্রের উপর একটা সেন্সরশিপ টাইপের চাপিয়ে দেওয়া হয়েছিল, মুভিতে যেমন সেন্সর হয় ঠিক সেরকমই চাপিয়ে দেওয়া হয়েছিল। মানে এরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনো খবর প্রকাশ করতে গেলে পত্রিকাটা ব্যান করে দেওয়া হবে, ওদের মারধর করা হবে এবং ওদের থেকে ফাইন নেওয়া হবে, এরকম একটা চালু করেছিল। ওটা হচ্ছে আইনটা, মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এবার তখনকার দিনে সংবাদপত্রগুলো এই আইনের বিরুদ্ধে বিরাট প্রতিবাদ জানায়, সোমপ্রকাশও সেই প্রতিবাদ জানিয়েছিল। এবার ওই আইনটা দিয়েই সোমপ্রকাশ বন্ধ করে দেওয়া হয়। ওই 1858 থেকে এই 1878 মধ্যে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কিছুদিন পরেই আবার এটি শুরু হয়, তখন ওই মোহনলাল বিদ্যাবাগীশ সেটা কি চালিয়ে নিয়ে গেছিলেন বহুদিন। সেইটুকুই যথেষ্ট, আর বেশি জানার দরকার নয়। এটা সেই 5টা পয়েন্ট যথেষ্ট, মানে এই উত্তরটা এটাই সঠিক আছে আর কি, মানে এটা ছায়ার উত্তর আর কি, এর বেশি কিছু দেওয়ার দরকার নেই।
আর একটা যেটা আছে সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকা চালু করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশ হতে শুরু করে এবং এটি ছিল মাসিক মাসিক সংবাদপত্র, এটা মনে রাখতে হবে। সোমপ্রকাশ সোমবার প্রকাশিত হতো, ওই জন্য সাপ্তাহিক ছিল, প্রতি সোমবার বলে। আর বঙ্গদর্শন ছিল মাসিক, মানে প্রত্যেক মাসে একবার করে প্রকাশ হতো। এই পত্রিকাতে এবার বঙ্গদর্শন যে পত্রিকাটা, বঙ্গদর্শন কিন্তু সোমপ্রকাশের মতো রকম খবর প্রকাশ হওয়া এরকমটা একটু অন্য টাইপের ছিল। ওরা করতো কি প্রচুর গল্প উপন্যাস এই সমস্ত বেশি ওইদিকে বেশি প্রকাশ করতে হবে, মানে আমাদের এই আনন্দমেলার মতো ব্যাপার আর কি। একটা খবরও প্রকাশ হতো কিন্তু সাহিত্যের দিকে বেশি জোর দিয়েছিল ওরা। তো ওখানে বহু লোকজন লিখেছিলেন, যেমন আমাদের অক্ষয়চন্দ্র সরকার, হরপ্রসাদ শাস্ত্রী তো খুবই বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন সংস্কৃতে, ওনারা ওখানে বহু কিছু লিখেছিলেন। বঙ্কিমচন্দ্রের যে বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষ, সেটা ওখানে মানে আর কি ওই মাসে মাসে একটু একটু করে গোটা উপন্যাসটা পাবলিশ হয়েছিল, মানে বেশ কয়েক মাস ধরে। এরকম বহু উপন্যাস ওনার, রাজসিংহ, আনন্দমঠ, এসব বহু উপন্যাস এরকম করে পাবলিশ হয়ে যায়। এবারে আর একটা কথা, গুরুত্বপূর্ণ তথ্য যেটা মনে রাখতে হবে, আমাদের যে বন্দে মাতরম গানটা, এই গানটি প্রথম পাবলিশ হয়েছিল কিন্তু বঙ্গদর্শনে। পরে সেটি উনি আনন্দমঠ উপন্যাসে ঢুকিয়ে দেন, আনন্দমঠ উপন্যাসে লাগিয়ে দেন, কিন্তু প্রথম কিন্তু পাবলিশ হয়েছিল বঙ্গদর্শন পত্রিকাতে। এটা শর্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা লিখেছে, এটা মনে রাখতে হবে সাল কবে প্রকাশিত হয়, সালগুলো এগুলো মনে রাখতেই হবে, কারণ মেন পত্রিকা এগুলো। 1872 সালে প্রথম প্রকাশিত হয় ও প্রথম থেকেই বঙ্কিমচন্দ্র ছিলেন সম্পাদক, লেখক ও প্রধান পরিচালক। এবার এটি ছিল মূলত শিক্ষিত সমাজের মুখপত্র, মানে আধুনিক চিন্তাধারা এখানে প্রথম দেখা যায়। এটি কিন্তু দরিদ্র কৃষক বা ওই সমস্ত লোকেদের দিকে বেশি খুব একটা ওদের খবর প্রচার করতো না। এটি একটি শিক্ষিত সমাজের, এলিট সমাজ যদি বলে, তাদের মুখপত্র টাইপের ছিল। এখানে বহু সাহিত্য, বহু কালজয়ী সাহিত্য এখানে প্রকাশ হয়েছে, আর অনেক সমকালীন তথ্য এখানে প্রকাশ হয়েছে সংবাদপত্রে যেটা হয়ে থাকে, যেমন প্রকাশ হয় শোষণ, অত্যাচার, সামাজিক পরিস্থিতি, সাধারণ মানুষের অবস্থা, রাজনীতি, দর্শন, ধর্মতত্ত্ব, এই সমস্ত প্রচুর কিছু তথ্য পাওয়া যায়। এবার বঙ্গদর্শনে যেহেতু আনন্দমঠ প্রকাশ হয়, আনন্দমঠ একটা স্বাধীনতা সংগ্রামীদের উপন্যাস বলতে গেলে, তাই স্বাভাবিকভাবেই বঙ্গদর্শন দ্বারা জাতীয়তাবাদে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পত্রিকাটা। সেকেন্ড পয়েন্টে প্রভাবে লেখা আছে, বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম এখানেই প্রকাশিত হয়, যেটা বললাম। এটি খুবই পয়েন্টে লিখতেই হবে। আর বঙ্গদর্শনে প্রকাশিত হয় প্রচুর প্রবন্ধ, উপন্যাস, অনেক কিছু। একটা প্রবন্ধের নাম দিয়েছে সাম্য, এখান থেকে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার হয়। আচ্ছা, আর বইয়ের নাম এই কটা, মানে আগের পিডিএফটা দেখাচ্ছে না, যেটা আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে, এই বইগুলো মানে আর কি মনে রাখতে হবে ফার্স্ট চ্যাপ্টার। আর এক্সট্রা কিছু আমরা পরে পড়তে গেলে যদি এক্সট্রা কিছু পাই সেখানে অ্যাড করে দেবো। এক্সট্রা কোনো বই থেকে আর কিছু না বইয়ের নাম বা অন্য কিছু সাল তারিখ করা দরকার নেই, ঠিক আছে? হ্যালো হ্যাঁ, ওকে দাদা, তুই কিছু বলছিস? দাদা বলছি আজকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড করছে। ঠিক আছে। আচ্ছা, এটা ওই চ্যাপ্টারটা হয়ে গেল। এবার ওরই সঙ্গে পরের চ্যাপ্টারও কিছু আছে পত্রিকা, তো ওই পত্রিকাগুলো একই দিনে আর কি রেখেছি। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যে পত্রিকাগুলো আছে, সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এবার এখানে জানতে হবে যে এই যে সংবাদপত্র বা পত্রিকা যেগুলো আছে, এগুলো 200 বছর আগেও কিন্তু ছিল না, মানে বাংলায় তো ছিল না স্বাভাবিকভাবে, ইউরোপেও ছিল না, কারণ তখন আমাদের যে প্রিন্টিং মেশিন, মুদ্রণ যন্ত্র, এত যে আমাদের ঘরে ঘরে যে প্রিন্টার, তখন আর কি প্রেস জিনিসটাই খুব একটা ছিল না। মানে মোটামুটি অষ্টাদশ শতক থেকে হু করে বেড়েছে আর কি, প্রিন্টিং শিল্পটা বেড়েছে, সেটা আমরা পাবো পরে কিভাবে শ্রীরামপুর
আমাদের শ্রীরামপুর মিশন থেকে কিভাবে বাংলায় ছড়িয়ে পড়েছিল এই প্রিন্টিং মেশিনের, সেটা আমরা পরে পড়ব। তো অষ্টাদশ শতকের শেষ দিকে মানে 1770-80 ওই সময়টা করে বাংলাদেশে মানে বেঙ্গলে আর কি, তখন তো বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভাগ ছিল না, তো এই এলাকাতে মুদ্রণ যন্ত্রের প্রথম আগমন হয়। এবার আর একটা জিনিস মনে রাখতে হবে, ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি ছিল? নাম ছিল জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, 1780 খ্রিস্টাব্দ। ঠিক আছে, জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট 1780 খ্রিস্টাব্দ, তারিখ মনে রাখার দরকার নেই। এটা ছিল প্রথম ইংরেজি সংবাদপত্র। আর কয়েকটা মনে রাখতে হবে, এই পেজের ওপরই এটা লেখা আছে, এদেশে বাংলায় প্রথম মাসিক পত্র ছিল কোনটা? ওই যেটা বললাম শ্রীরামপুরের যে ব্যাপটিস্ট মিশন, সেখানে জেসি মার্সম্যানের সম্পাদনায় দিগদর্শন পত্রিকা 1818 খ্রিস্টাব্দ। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকাও ছিল ওই মার্সম্যানেরই সম্পাদিত, সমাচার দর্পণ, সেটাও 1818 খ্রিস্টাব্দ। এবার কোনটা মাসিক আর কোনটা সাপ্তাহিক মনে রাখতে হবে। দিগদর্শনটা ছিল মাসিক আর সমাচার দর্পণটা ছিল সাপ্তাহিক। ঠিক আছে, এগুলো কিন্তু বাংলা ভাষায়। তখন বাংলার মধ্যে ফন্টটাও আলাদা ছিল, অন্য রকমের ফন্ট ছিল, এই ছবিও দেওয়া আছে একটু, মানে অন্য টাইপের একটা ফন্ট ছিল, সেটা এখন আর ইউজ হয় না। আর ইংলিশ ছিল অগাস্টাস হিকি সাহেবের বেঙ্গল গেজেট 1780। তো এই তথ্যগুলো মনে রাখতে হবে, জাস্ট এই তিনটে। তারপরে আছে আমাদের বামাবোধিনী পত্রিকা। আচ্ছা, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, নামটা মনে রাখতে হবে। আর এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1863, এটা মনে রাখতে হবে। মানে এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই মেন পত্রিকার সালগুলো আর কি। নামটা হচ্ছে উমেশচন্দ্র দত্ত, কলকাতা থেকে প্রকাশ হয়েছিল এবং 1863 খ্রিস্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। এবার বামা কথার অর্থ তো নারী, আমরা জানি। তো এটি প্রথম নারী শিক্ষার জন্য বা নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য এবং তাদের মধ্যে নারী সমাজের উন্নতি ঘটানোর জন্যই প্রথম এই পত্রিকাটি প্রকাশ করা হয়। মানে মহিলাদের জন্যই এই পত্রিকাটি প্রথম প্রকাশ করা হয়। লিখে দেয় এটা এখানে, 19 শতকে ভারতীয় বিশেষত বাংলায় নারী জাতি ছিল অনেক পিছিয়ে পড়া শ্রেণী এবং তাদের শিক্ষার থেকে বঞ্চিত ছিলেন মূলত এই বিভিন্ন পত্রিকাগুলির হাত ধরে এবং জেসি মার্সম্যানের বিভিন্ন লেখা থেকে, এবং পরবর্তীকালে আসল উন্নতিটা হয়েছিল বিদ্যাসাগরের আসার পর থেকে। আচ্ছা, তো বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন প্রবন্ধ এই সময় লেখা হয় নারী জাতির শিক্ষার, কেন তাদের দরকার শিক্ষা এবং শিক্ষার প্রসারের জন্য অনেক কিছু তো লেখা টেখা হতে থাকে। প্রথম দিকে শুধু লেখাই হতে থাকে আর কি। তাদের মধ্যে গ্রাম বার্তা প্রকাশিকা আর বামাবোধিনী পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই বামাবোধিনী যে পত্রিকাটি প্রকাশ হওয়ার আগে একটি সভা তৈরি হয়েছিল। মানে এই উমেশচন্দ্র দত্ত যিনি সম্পাদক ছিলেন, তিনি ছিলেন আসলে কিন্তু কেশবচন্দ্র সেনের অনুগামী। এই কেশবচন্দ্র সেন কিন্তু আমরা পরে পাবো, ইনি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইনি বহু কিছু কাজ করেছেন। এই উমেশচন্দ্র দত্ত বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। এবার একটি সভা গঠন করা হয় ওই 1863 খ্রিস্টাব্দে। এই উমেশচন্দ্র দত্ত কয়েকজন ব্রাহ্মকে নিয়ে, ওই যে কেশবচন্দ্র সেন বললাম, মানে যার শিষ্য ছিলেন এই উমেশচন্দ্র দত্ত, সেই কেশবচন্দ্র সেন ছিলেন আসলে ব্রাহ্ম সমাজের একজন লোক। এবার কয়েকজন সেই তরুণ ব্রাহ্মকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে এই উমেশচন্দ্র দত্ত একটা সভা গঠন করেছিলেন। এই সভাটার নাম ছিল বামাবোধিনী সভা। নারী শিক্ষার প্রসার, নারীদের সচেতনতা বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি, এসব সম্পর্কে প্রবন্ধ লেখালেখি করা, এই সমস্ত ছিল ওই সভাটার উদ্দেশ্য। এবার ওই সভা থেকে ওই বছরই 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকাটা প্রথম প্রকাশ হতে থাকে এবং ওখানে অনেকজন ব্রাহ্মরাও ছিলেন। ক্ষেত্রমোহন, বসন্ত কুমার দত্ত, এনারা বিখ্যাত ব্রাহ্ম সমাজের লোকজন ছিলেন, এনারাও ছিলেন। এরপর উমেশচন্দ্র দত্তের পর থেকে অনেক একটার পর একটা সম্পাদক আসতে থাকে এবং লাস্ট সম্পাদকটা ছিলেন
আনন্দ কুমার দত্ত বলে একজন, এটা মনে রাখার দরকার নেই। 1922 খ্রিস্টাব্দ অব্দি 60 বছর ধরে এটি প্রকাশ হচ্ছিল আর কি। ওগুলো মনে রাখার দরকার নেই, শুধু এইটুকুই মনে রাখার দরকার আছে। এই পিডিএফেও আছে আর কি, পরে কোয়েশ্চেন অ্যান্সারটা ভালো হতো। এবার আচ্ছা, বাঁবুধিনী পত্রিকার কোয়েশ্চেনটা যদি থাকে এখানে, আমি সেটা একসাথে দেখিয়ে দিই। এই যে 1863 খ্রিস্টাব্দে এটির প্রকাশ শুরু হয়। 19 শতকের মধ্যভাগ অবধি, মানে 1850 এই মধ্যভাগ অবধি, মানে 1863 তো মানে 1850 অবধি, 1850-60 ওই সময়টা আর কি, ওটাই 19 শতকের মধ্যভাগ হচ্ছে। সেই সময়ে কিরকম বাংলা সমাজের নারীদের অবস্থা কিরকম ছিল তা এখান থেকে জানা যায়। নারী শিক্ষার বিষয়ে বহু কিছু প্রবন্ধ এরা প্রকাশ করেছিল। নামটা মনে রাখার দরকার নেই, যে নাম দেয়নি। নারীদের মর্যাদা, নারী শিক্ষা, তাহলে একটাই পয়েন্টে লিখে দেওয়া যায়। আর সামাজিক কুসংস্কার যেগুলো ছিল, যেমন বাল্য বিবাহ, পুরুষদের বহু বিবাহ, তারপরে সতীদাহ প্রথা, এগুলোর বিরুদ্ধে নিয়মিত প্রচার চালিয়েছিল। পত্রিকার বিরুদ্ধে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্যোগ হচ্ছে নিয়মিত নারী শিক্ষার জন্য প্রচার চালানো হয়েছিল, প্রচুর প্রচার চালানো হয়েছিল, প্রচুর লেখা হয়েছিল। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার নারী বাঁবুধিনী পত্রিকা আর একটা উদ্যোগ যেটা ছিল সেটা এখানে ধরেনি, সেটা যেটা আমি বলছি, মানে এখানে একটা আলাদা কলাম ছিল, সেখানে স্বনামে বা বেনামে নারীরা লিখতে পেত, মানে নারীরা পত্র লিখে পাঠাতো, লেখা আর কি, সমাজে তাদের অবস্থা নিয়ে কিংবা তাদের লেখা যে কোনো কিছু প্রবন্ধ বা যে কোনো কিছু লেখা তারা পাঠাতো পত্রিকার অফিসে, এবং সেগুলি ছাপা হতো। মানে এমন অন্য কোনো পত্রিকা ছিল না যেখানে আর কি নারীদের লেখার সুযোগ দেওয়া। এই বাঁবুধিনী ছিল একমাত্র পত্রিকা ওই সময়। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ পত্রিকা যেটি, সেটি হলো হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশ হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। বাঁবুধিনী 1863, এটা 1853। এটির প্রথম, এবার আর একটা যেটা গন্ডগোল এখানে আছে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাওয়া যায়। অনেক বইতে পাওয়া যায়, যেমন ছায়াতে যদি কেউ কারো যদি ছায়া থাকে, ছায়াতে দেখলে হয়তো পাবি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন প্রথম সম্পাদক। আচ্ছা, ছায়া কি আছে কারোর কাছে? হ্যালো, আছে দাদা। হ্যাঁ, তো হিন্দু প্যাট্রিয়টের প্রথম সম্পাদকের নামটা কি লেখা যাবে দেখে আমাকে জানাতো। ঠিক আছে দাদা। হ্যাঁ, ম্যাক্সিমাম বইতে আছে হরিশ্চন্দ্র মুখার্জি, কিন্তু আসলে দাদা? কিন্তু হ্যাঁ, আমারটা তো, আমার বইটা তো প্রান্তিক, তো আমার বইও আছে যে হরিশ্চন্দ্র মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, আসলে কিন্তু হরিশ্চন্দ্র মুখার্জি কিন্তু প্রথম সম্পাদক ছিলেন না। প্রথম পত্রিকাটি প্রবর্তন করেছিলেন মধুসূদন রায় বলে একজন, তিনি সম্পাদক নয় কিন্তু, মানে তিনি প্রথম পত্রিকাটি প্রচলন করেছিলেন। মানে একজনকে তো একটা পত্রিকার অফিসটা তৈরি করতে হবে, এবং পত্রিকার রাইটটা, কপিরাইট যাকে বলে, সেই কপিরাইটটা ছিল তার কাছে, মধুসূদন রায়ের কাছে। এবার 1853 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রথম, হ্যাঁ হ্যালো, ওই যে ছায়ার বইতে লেখা আছে যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদক ছিলেন, কিন্তু প্রথম দিকে গিরিশচন্দ্রের সাহায্য নিয়ে তিনি এই পত্রিকাটি লিখতেন। আচ্ছা হ্যাঁ, ওই গিরিশচন্দ্রই ছিলেন প্রথম সম্পাদক। এটা মানে এটাই হচ্ছে মানে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন প্রথম সম্পাদক। তিনি 1853 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ 3 বছর প্রথম সম্পাদনা করেছিলেন, 3 বছর। তারপর থেকে দ্বিতীয় সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি, তিনি ওই 56 থেকে 61 অব্দি সম্পাদনা করেছিলেন। ঠিক আছে দাদা, তাহলে মধুসূদন রায়? মধুসূদন রায় মালিক ছিলেন। হ্যাঁ, মালিক টাইপের ছিলেন আর কি, মানে উনি প্রথম পত্রিকাটি প্রচলন করেছিলেন, আর কপিরাইটটা ছিল মধুসূদন রায়ের নাম। একদম ফার্স্ট উনি হিন্দু প্যাট্রিয়ট নামটা দিয়ে পত্রিকাটি প্রকাশ করেছিলেন। এবার পত্রিকাটি প্রকাশ করার পর লেখাটাকে সম্পাদক কি করে, সম্পাদক লেখা, কোন লেখাগুলো ছাপা হবে বা কিরকম ভাবে ছাপা হবে, এডিট করা ব্যাপারগুলো, ছাপার ব্যাপারগুলো, ওগুলো তিনি দেখেন। কিন্তু পত্রিকাটা প্রকাশ হবে, এটা টাকা ফাঁকা দেয়, এগুলো তো একজনকে করতে হয়। সেই কাজটা মানে সেই কপিরাইট ওনার ছিলেন মধুসূদন রায়।
আর প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ, সালটা এখানে দেওয়া আছে 54 থেকে 56, 53 থেকে 54 মধ্যে শুরু হয়েছিল, 56 অব্দি, আর 56 থেকে 61 হরিশ্চন্দ্র মুখার্জি। এছাড়া অন্যান্য মালিকও আছে, মধুসূদন রায় ছাড়া অন্যান্য মালিকও আছে, কালীপ্রসন্ন সিংহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও মালিক ছিলেন এক সময়। 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়, তখন নিয়মিত বিদ্রোহের খবরগুলি এখানেই বেরোতো, অন্য কোনো পত্রিকায় কিন্তু এতটা বিদ্রোহের খবর বেরোতো না। আচ্ছা, এবার আর একটা খবর এখানে মনে রাখতে হবে, এটা হিন্দু প্যাট্রিয়টের যারা পৃষ্ঠপোষক ছিলেন, মানে মালিক এবং সম্পাদক, এই পত্রিকাটা ছিল একটা অদ্ভুত পত্রিকা, যারা বিদ্রোহকে সুনজরে দেখেন। ঠিক আছে, মানে অন্যান্য পত্রিকাগুলো যেমন বিপ্লবী এবং বিদ্রোহ এদেরকে সাপোর্ট করত, ব্রিটিশদের বিরুদ্ধে আর কি খবর লিখত, এই পত্রিকাটা আবার একটু উল্টো ছিল, ওরা ব্রিটিশদেরও বিরোধিতা করতো কিন্তু এই বিদ্রোহকে ওরা সাপোর্ট করেন, মানে সিপাহী বিদ্রোহকে ওরা সাপোর্ট করেন, এটা মনে রাখতে হবে। তারা মনে করতেন যে মুঘল সম্রাটের নেতৃত্বে বিদ্রোহ উচিত কাজ হবে না, কারণ তখন একজন মুঘল সম্রাটকে তারা, মানে যে সিপাহী বিদ্রোহের যে নেতারা ছিলেন তারা বলেছিলেন যে আবার মুঘল সাম্রাজ্য আবার ফিরিয়ে আনা, সেইটা এনারা চান না, মানে এনারা একটা স্বাধীন ভারতবর্ষ চেয়েছিলেন, মুঘল সাম্রাজ্যকে এরা চান না। আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে একজন কেউ আসছে, আর একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে নীল বিদ্রোহে নীলকর সাহেবদের ওপর যে অত্যাচার করা হতো, সেটার বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়টে নীল চাষীদের পক্ষে প্রচুর কিছু লেখা হতো। তখন হরিশ্চন্দ্র মুখার্জি এখানে প্রচুর কিছু নীলকরদের বিরুদ্ধে অনেক কিছু লিখেছিলেন, তাই জন্য এই পত্রিকাটি মাঝে মাঝেই ব্যান করে দিত তখনকার দিনের ব্রিটিশ সরকার। অনেক বইটি প্রথম সম্পাদক হরিশ্চন্দ্র, তা নয়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দ্বিতীয় সম্পাদক ছিলেন, এবং তিনি প্রথম দিকে প্রায় বিনা পারিশ্রমিকে পত্রিকাটি পরিচালনা করেছিলেন, মানে কোনো পারিশ্রমিক নেননি, নিজেই পরিচালনা করেছিলেন পত্রিকাটি। আর পরে তিনি ওই প্রথম যে মালিক ছিলেন মধুসূদন রায়, তার থেকে পত্রিকাটির প্রেসের অফিসটা আর কাগজের কপিরাইটটা তিনি কিনে নেন, মানে এই আমাদের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, উনি ছিলেন দ্বিতীয় মালিক, দ্বিতীয় সম্পাদক এবং দ্বিতীয় মালিক। আরো পরে যখন হয় তখন বিভিন্ন আর্থিক ক্ষতি তো তখন ছিলই, কারণ পৃষ্ঠপোষকের অভাব, টাকার অভাব, সে আর্থিক ক্ষতি সামলেও পরের দিকে যখন টেলিগ্রাফ এলো ভারতবর্ষে, ব্রিটিশ সরকার যখন টেলিগ্রাফ নিয়ে এলো, টেলিগ্রাফের পরে এই পত্রিকাটি আধুনিক পত্রিকায় পরিণত হয়, কারণ টেলিগ্রাফের মাধ্যমে খুব তাড়াতাড়ি খবর পৌঁছে দেওয়া হতো। পরে এটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়। প্রথম দিকে কিন্তু এটা দৈনিক ছিল, সাপ্তাহিক ছিল, এটা মনে রাখতে হবে। হিন্দু প্যাট্রিয়ট কিন্তু একদম প্রথমে সাপ্তাহিক পত্রিকা ছিল। ওই আমরা যখন প্রথমে ওখানে পড়েছিলাম, ওই দিগদর্শন এবং সমাচার দর্পণ যখন পড়ছিলাম আর কি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যেমন পড়ছিলাম একটু আগে, যে প্রথম মাসিক পত্র ছিল দিগদর্শন আর সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার, কোনটা মাসিক কোনটা সাপ্তাহিক এটা কিন্তু মনে রাখতে হবে। সেরকম হিন্দু প্যাট্রিয়ট কিন্তু প্রথমে সাপ্তাহিক ছিল, এবং হিন্দু প্যাট্রিয়ট কিন্তু ছিল ইংরেজি, নামটা শুনেই বোঝা যাচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। এটি ছিল ইংরেজি সংবাদ, মানে সাপ্তাহিক পত্রিকা, সপ্তাহে একবার বেরোতো এবং এটি ইংলিশ ছিল। পরবর্তীকালে শেষের দিকে এটি দৈনিক হয়ে যায়, মানে প্রতিদিন বেরোতে থাকে। কোনটা সাপ্তাহিক কোনটা দৈনিক সেটা মনে রাখতে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। আচ্ছা আচ্ছা, হিন্দু প্যাট্রিয়টের কোয়েশ্চেনটা এখানে আছে, কোয়েশ্চেনটা একই সাথে হয়ে যাবে। এই যে হিন্দু প্যাট্রিয়টের মাধ্যমে এই যে দুর্দশার কথা কিভাবে তুলে ধরেছিল সেটি তুলে দেখাতে হবে। এক আর দুই পয়েন্টে একই জিনিস, মোটামুটি একটা পয়েন্টে লিখলেই হয়ে যাবে, একই জিনিস, দুর্দশা শোষণ অত্যাচার তো একই জিনিস। মানে সাধারণ কৃষকদের কিরকম দুর্দশা ছিল সেই সমস্ত বিষয় তুলে ধরা হতো। বিশেষ করে নীলকর সাহেবরা নীল চাষীদের ওপর কিরকম অত্যাচার করতো সেই কথাটা এখানে খুবই লিখতে হবে।
এবং সাঁওতাল পরগনাতে কিরকম ভাবে অত্যাচার চালানো হতো সেটা লিখতে হবে। এবার সাঁওতাল পরগনার সময় কেন অত্যাচার চালানো হতো সেটা আমরা পরে ভালো মতো পাবো। মূল কারণ যেগুলো ছিল সেগুলো হচ্ছে সাঁওতালরা যে এলাকায় বসবাস করতো সেই এলাকায় হাজার হাজার গাছ টাছ কেটে দিয়েছিল ব্রিটিশ সৈন্যরা। কেন কেটেছিল? কারণ তখন রেল লাইন তৈরি হচ্ছিল, তো সেই গাছগুলো কেটে ওরা রেলের কামরা টামরা বানাতো এবং রেল লাইনটা বানাতো। তো সেই কারণে বহু সাঁওতাল গ্রামকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। আর তারপর তাদের কাছ থেকে অহেতুক তাদের উপর গাদা গাদা কর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য তারা অনেক ক্ষুব্ধ ছিল। তাদেরকে তাদেরকে কৃতদাসের কাজে লাগানো হতো, সেই জন্য তারা ক্ষুব্ধ ছিল। এই জন্যই সাঁওতাল বিদ্রোহ পরে হয়েছিল, দুবার হয়েছিল, পাবো আমরা পরে। তো সেই জন্যই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তো সেই কথাটা এখানে উল্লেখ করতে হবে, একটা পয়েন্টে শোষণ অত্যাচার পয়েন্টে লিখেছে। আর নীল চাষীদের কিরকম ভাবে অত্যাচার করা হতো সেইটি এখানে লিখেছে। তো এই সমস্ত ঘটনার খবর হিন্দু প্যাট্রিয়টে প্রকাশিত হতো। এবার এই যে কোয়েশ্চেনটা এখন করছি, তো এই কোয়েশ্চেনটা এরকম ভাবে ফাঁকা লিখে দেবো না। এটা কি করে লিখবো আমরা পরে যখন বিদ্রোহ চ্যাপ্টারে যাব তখন আরো কয়েক ডিটেলস পাবো, কারণ তখন তো নীল বিদ্রোহ সম্পর্কে পড়বো ভালো মতো। এবার নীল বিদ্রোহ কিছু জিনিসপত্র এলিমেন্ট, কিছু সাল টাল বা নীল বিদ্রোহ কিছু জিনিসপত্র মানে বৈশিষ্ট্য কিছু, সেই সমস্তগুলো সেখানে পাবো। সেইগুলো এনে করবো কি, ওই ইনফরমেশনগুলো এইখানে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আর কি ইনফরমেটিভ। ঠিক আছে, মানে এই অ্যান্সারটা যেটা আছে এটা কিন্তু লিখবো না। পরে যখন সাঁওতাল বিদ্রোহ পড়বো, সাঁওতাল বিদ্রোহের যে কিছু ইনফরমেশন কত সালে হয়েছিল, কি জন্য এই যেটা বললাম রেল লাইন তৈরি করার জন্য, ওই ব্যাপারগুলো পরে যখন পড়বো ভালো মতো সেটা আমরা এখানে এসে ঢুকিয়ে দেবো। নীল বিদ্রোহ ব্যাপারটা এখানে এসে ঢুকিয়ে দেবো। তারপরে যেমন লিখেছে ব্রিটিশ সরকার বাংলার চাল ও ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য রপ্তানি করে দিত, তার বদলে এই মদ এবং বিভিন্ন ব্রিটিশদের জামা কাপড় মানে কম দামি ওদের আলাদা ইয়েতে তৈরি জামা কাপড় ওরা আমদানি করতো। মানে বাংলার এই জন্য পাট শিল্প প্রায় নষ্ট হয়ে যায়, কেউ কিনবে না পাট, প্রচুর দাম পাটের তখন জিনিসপত্রের। আর ওরা যে কম দামের জিনিসপত্র আমদানি করতো সিনথেটিক জিনিসপত্র ইংল্যান্ড থেকে, সেগুলো কম দাম, সেই জন্য বাংলায় অর্থনৈতিক এক দুর্দশা দেখা যায়। সেই খবরটা হিন্দু প্যাট্রিয়টে প্রকাশিত হয়, এটা আমরা পরে পাবো, সেটাও এখানে এসে আমরা ঢুকিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা ঠিকঠাক হবে। এই জন্য আর কি এই চ্যাপ্টারগুলো যখন আমরা পড়বো, ফার্স্ট 3টে চ্যাপ্টার পড়ে নেওয়ার পর মানে প্রতিরোধ বিদ্রোহ অবধি পড়ে নেওয়ার পর তবেই আমরা কোয়েশ্চেনগুলো কিন্তু ঠিকঠাক ভাবে তৈরি করতে পারবো। মানে এই কোয়েশ্চেনগুলো, কারণ ফার্স্ট 3টে চ্যাপ্টার কিন্তু একদম একই সাথে চলছে বলতে গেলে। যেমন ফার্স্ট চ্যাপ্টারেও আমরা পত্রিকার কথা পেয়েছি, এখানেও আমরা পত্রিকার কথা পাচ্ছি, আবার বিদ্রোহের খবর প্রকাশিত হতে বই পড়ছি আমরা, পরেও আমরা সেগুলো পাবো। এই চ্যাপ্টারের শেষের দিকে শিক্ষা ব্যবস্থা নিয়েও কিছু জিনিসপত্র আছে, ব্রাহ্ম সমাজ নিয়ে আছে, সেগুলো আমরা পরে পাবো। তাই একসঙ্গে গোটাটা হয়ে যাওয়ার পরে আমরা একসাথে কোশ্চেনগুলো প্রিপেয়ার করবো। ঠিক আছে, মানে এখন আমরা জিনিসটা জেনে রাখছি, আর এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো যেগুলো দেওয়া আছে এখন, এগুলো এখন মুখস্থ করবো না, পরের থেকে ওই ইনফরমেশনগুলো নিয়ে একসাথে মুখস্থ করবো। কারণ প্রথম দিকে চ্যাপ্টার না হোক, হ্যাঁ প্রথম 3টে চ্যাপ্টার হয়ে গেলে একসাথে করলে জিনিসটা ঠিকঠাক হবে। তারপরে এগুলো আবার আলাদা, তারপরে চ্যাপ্টারগুলো আবার একসাথে করে একসাথে করতে হবে। কারণ এটা আমি একটা কোশ্চেন করলাম, আবার পরে দেখলাম আবার এক্সট্রা কিছু ইনফো আছে, আবার সেখানে ঢোকাতে হবে, এরকম ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। আর এই কুসংস্কার, সামাজিক সচেতনতা, এই জিনিসগুলো সমস্ত পত্রিকায় ঢোকানো যাবে, এটা কমন জিনিস, সব পত্রিকাতে এইগুলো পাবো। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়টের পরে গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকাটা প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে, মানে বামাবুধিনীও 1863, এটা 1863 গ্রাম বার্তা প্রকাশিকা। আর হিন্দু প্যাট্রিয়ট হচ্ছে 1853। এটি প্রথম প্রকাশ করেছিলেন হরিনাথ মজুমদার বলে একজন লোক। তিনি ছিলেন কুমারখালী গ্রাম বলে একটা গ্রাম আছে বাংলাদেশের অন্তর্গত, এখন বাংলাদেশের পুনখিয়া জেলা যেটাকে বলে এখন, সেটা আগে কি নাম ছিল আমি ঠিক জানি না। যাই হোক, তখন কুমারখালী গ্রামের অন্তর্গত, কুমারখালী বাংলা পাঠশালা বলে একটা পাঠশালা ছিল, তার প্রধান শিক্ষক ছিল, ওটা মনে রাখার দরকার নেই। হরিনাথ মজুমদার 1863 খ্রিস্টাব্দে এটি নিজের উদ্যোগে নিজের টাকায় প্রকাশ করেছিল। এটি ছিল মাসিক সংবাদপত্র, এটা মনে রাখতে হবে। মাসিক সংবাদপত্র 1863 এবং হরিনাথ মজুমদার প্রকাশ করেছিলেন। এবং হরিনাথ মজুমদারকে কিন্তু কাঙাল হরিনাথও বলা হতো।
কেন বলা হতো সেগুলো আমরা পরে পাবো। সাধারণ মানুষের কাছে কাঙাল হরিনাথ নামে প্রকাশ মানে বলা হতো। গ্রাম বার্তা প্রকাশিকা কেন? কারণ গ্রাম ও গ্রামবাসী প্রজাদের অবস্থা এখানে ম্যাক্সিমাম তুলে ধরা, যেমন বাঘাবধিনী যেমন নারীদের কথা তুলে ধরতো মেনলি, এখানে গ্রামবাসীদের কথাই তুলে ধরা হতো। সেই জন্য লিখেছে সরকারি শোষণ, কিরকম কর চাপিয়ে দেওয়া হতো সেগুলো, কয়েকটা বিশেষ কর চাপিয়ে দেওয়া হচ্ছিল, এক্সট্রা কর, জমিদারদের শোষণ, জমিদার জোরদার মহাজন এদের যে শোষণ চালানো হতো। পুলিশের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার মিলতো না। কেন? কারণ যারা পুলিশের কাছে অভিযোগ করতে হতো তারা আবার তাদের উপর আবার পুলিশ উল্টে আবার তাদের কাছ থেকেই আবার টাকা নিত, এমন অবস্থা ছিল। এবার কি কি কর চাপানো হতো সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো, তো সেই করগুলো এখানে আমরা লাগবে, সেগুলো পরেই বলবো। আচ্ছা, 1873 খ্রিস্টাব্দে এই যে বলেছে সিরাজগঞ্জে যে প্রজা বিদ্রোহ শুরু হয়েছিল, প্রজা বিদ্রোহটা শুরু হয়েছিল একটা জমিদারের এগেনস্টে। জমিদারের এগেনস্টে প্রজারা বিরাট একটা আন্দোলন শুরু করেছিল এবং শেষকালে ওই জমিদারকে মেরে বার করে দেওয়া হয়। পরে অবশ্য ব্রিটিশ সরকার সেনা পাঠিয়ে জিনিসটাকে আবার ঠিকঠাক করে দেয়, কিন্তু বিদ্রোহটা প্রাথমিকভাবে সাফল্য লাভ করেছিল। তো সেই বিদ্রোহে এই গ্রাম বার্তা প্রকাশিকা প্রজাদের পক্ষে লিখেছিল। 1876-এর যে বিখ্যাত দুর্ভিক্ষ, 76-এর মন্বন্তর যেটাকে বলে, সেই সময় কাঙাল হরিনাথ পত্রিকার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং দুর্ভিক্ষ মানুষের যে কেন খেতে পাচ্ছে না, মানুষ কোথায় কি অবস্থা হচ্ছে সেই সমস্ত নিয়ে প্রচুর প্রচুর লিখেছিল। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে এরা শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধেও এরা অনেক কিছু লিখেছিল। সচেতনতার বৃদ্ধি, সীমাহীন যে শোষণ অত্যাচার এসব চলতো, সেই সমস্ত শোষণ অত্যাচারের বিরুদ্ধে কিরকম ভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত বিষয়েরা লিখতো এবং সমস্ত বৃহত্তর শ্রেণীর যে বাংলার মানুষ তাদেরকে কাছে পৌঁছে দিত। আরো কিছু জিনিস যেটা মনে রাখতে হবে, লালন ফকিরের গান এই পত্রিকাতেই কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে, মানে আগে কোথাও প্রকাশিত হয়নি, লোকের মুখে মুখে ঘুরতো আর কি। প্রথম প্রকাশ হয়েছিল কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকাতে। আচ্ছা, এখানে লিখেছে এবার এই পত্রিকাগুলো তো গেল, এবার একটা বই এখানে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, সেটা হচ্ছে হুতম প্যাঁচার নকশা বলে একটা বই। হুতম প্যাঁচার নকশা এখানে আমি রেখেছি, এই যে হুতম প্যাঁচার নকশা লেখা হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। এই সালগুলো কিন্তু লিখে রাখতে হবে, যেভাবে বলেছিলাম আর কি খাতায়, বইয়ের জায়গাতে এটা থাকবে। হুতম প্যাঁচার নকশা 1861, লেখক কালীপ্রসন্ন সিংহ, মানে যিনি মহাভারত লিখেছিলেন, বিখ্যাত কালীপ্রসন্ন সিংহের যে মহাভারত বাংলায়, তিনি এটি লিখেছিলেন। এখানে সেই কালের বাংলা সমাজের প্রতিচ্ছবি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। কিভাবে? কারণ তখন বাংলা সমাজে, মানে কলকাতায় বিশেষ করে, শিক্ষিত শ্রেণীর একটা অদ্ভুত একটা হিপোক্রিট শ্রেণীর একটা উদ্ভব দেখা যায়। তারা বাঙালি ছিলেন, কিন্তু তারা হঠাৎ করে তারা ব্রিটিশদের বলতে গেলে তারা ব্রিটিশদের তোষণ করতেন, মানে ব্রিটিশদের পিছনে পিছনে থাকতেন আর কি, বলতে গেলে ব্রিটিশদের সাহায্য করতেন, ব্রিটিশরা যা বলতো তাই শুনতো, সেরকম করতো। আর ব্রিটিশরা তো তখন ছিল একদম ইয়েতে, মানে তখনই তারাই তো শাসন কাজ চালাতো, তাদেরকে যদি তুষ্ট করা যায় তাহলে এরা ভালো ভালো চাকরি টাকরি পেত, এটাই ছিল তাদের আর কি মূল লক্ষ্য। মানে ওরা ব্রিটিশদের তোষণ করে যেত, ব্রিটিশদের সাহায্য করে যেত, ব্রিটিশদের প্রশংসা করে যেত এবং এরা অর্থে ফুলে ফেঁপে উঠত, প্রচুর ধনী হয়ে ওঠে, হঠাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে যায় এবং প্রচুর ধনী হয়ে ওঠে। এবং এরা সাধারণ যারা বাঙালি এবং সাধারণ যারা বাংলার যে সাধারণ যারা জনগণ, তাদেরকে এরা খুবই নিচু চোখে দেখত এবং এদের যে কালচার ছিল সেটা খুবই অদ্ভুত, মানে খুবই খারাপ কালচার ছিল আর কি বলতে গেলে। মানে এরা পুরোপুরি ভাবে ইংরেজি সাহিত্যের দিকে চলে গেছিল, পুরোপুরি নাস্তিক হয়ে গেছিল। মানে সমাজের যে যারা আস্তিক আর কি, যারা পুজো আচ্ছা যারা, যাদের মন্দির টন্দির ভেঙে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া,
তাদেরকে মারধর করা, এই সমস্ত কাজকর্ম করতো তারা। মানে সংস্কৃতিরা আর কি খুবই খারাপ দিকে চলে গেছিল সেই সময়। এই আমলটাকে বলা হয় বাবু আমল বা বাবু কালচার। ওদের আর কি সবুরে বাবু বলে আর কি বলা হতো, ওই জন্য আর কি বাবু কালচার বা বাবু সংস্কৃতি বলা হতো। সেটাই লিখেছে 19 শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা এই ধনী বাবুদের যে সামাজিক অবস্থা অবক্ষয় শুরু হয়, সেটাই কিন্তু এই হুতম প্যাঁচার নকশাতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে, মানে গুরুত্বপূর্ণ মানে মনে রাখার দরকার আছে, লেখার দরকার নেই অ্যান্সারে, যেটা হুতম প্যাঁচার নকশা হঠাৎ করে কেন নাম দিল। হুতম প্যাঁচা তো যেগুলো রাত্রে বেরোয় প্যাঁচাগুলো, তাদেরকে হুতম প্যাঁচা বলে। জানিস তো সবাই, নিশ্চয়ই দেখেছিস সবাই। হ্যাঁ। এবারে তখন এই যে বাবু কালচারের কথা বলা হচ্ছে, এই সমস্ত লোকগুলো ছিলেন অন্ধকার জগতের লোকজন, যাদেরকে বলে অন্ধকার মানে আর কি সামাজিকভাবে খুবই খারাপ দিকের লোকজন, যাদেরকে অন্ধকার জগতের লোকজন যেটাকে বলে। সেই সমস্ত লোকজনদের খবর মানে অন্যান্য পত্রিকাগুলো কি করতো, কিভাবে সরকার শোষণ চালাচ্ছে, কিভাবে অত্যাচার চালাচ্ছে, এই সমস্ত কথা বলতো, বিভিন্ন সাহিত্য সব বলা হতো। কিন্তু এই হুতম প্যাঁচা বইতে এখানে বলা হয়েছিল যে এলিট শিক্ষিত যে ধনী বাড়িঘরগুলো, মানে ধনী যে পরিবারগুলো, সেই পরিবারের ভিতরে কি কাজকর্ম চলে, তারাও যে ব্রিটিশ সরকারের তোষণ চালাচ্ছে, ব্রিটিশ সরকারের মানে বলতে গেলে ব্রিটিশ সরকারকে সাহায্য করছে, এই জিনিসগুলো নিয়ে এবং তাদের বিভিন্ন পাপ কাজ নিয়ে, মানে অন্ধকার জগৎ নিয়ে তারা লিখেছে। ওই জন্য বলছে হুতম প্যাঁচার নকশা। হুতম প্যাঁচা যেমন রাতটাকে দেখে, অন্ধকারটা দেখে, সেরকম কালীপ্রসন্ন সিংহ অন্ধকারটিকে দেখে নকশা বনেছিল বলতে গেলে। সেই জন্য এটার নাম হুতম প্যাঁচার নকশা। বাবু সংস্কৃতির তীব্র সমালোচনা করেছিলেন, যাতে সমকালীন যে বাঙালি, শিক্ষিত বাঙালি বা অশিক্ষিত বাঙালি যাই হোক, সবাইকে সচেতন করেছিল। আর এটি লেখা হয়েছিল, এই হুতম প্যাঁচার নকশার লেখাকে খুব সার্কাস্টিক ভাবে মানে নিশ্চয়ই জানিস কিরকম, মানে এটা উইটি ভাবে, মানে খুবই তীব্র একটা অদ্ভুত মানে বুদ্ধিদীপ্ত মজা যাকে বলে আর কি, সেইভাবে লেখা হয়েছিল, সার্কাস্টিক ভাবে পুরো এটি লেখা হয়েছিল। এবং এই হুতম প্যাঁচা নকশাটি প্রথম মানে আগেও ব্যবহার হয়েছিল, কিন্তু বিশেষভাবে আমরা এখন যেটা পড়ি, মানে আগের বাংলা ছিল যেটা বিদ্যাসাগর বা ওদের বাংলা যদি পড়িস, তো বাংলায় দেখবি সংস্কৃত ওয়ার্ড প্রচুর। বঙ্কিমচন্দ্র তো পড়তে গেলে এক একটা তো পড়তে গেলে দাঁত ভেঙে যাবে এরকম লেখা, মানে খুবই কঠিন আর কি ভাষা। তখন কথ্য ভাষায় লেখা সাধারণত হতো না, খুব কম লেখা হতো, কয়েকজন লেখকই লিখেছিলেন। এবং এই হুতম প্যাঁচার নকশায় প্রথম সফলভাবে মানে বিশাল ব্যবহার হয়েছিল এই কথ্য ভাষা। সাধারণ কথ্য ভাষায় মানে সংস্কৃত ভাষা বাংলা ভাষার যেটা ছিল সেটা বেড়াজাল থেকে মুক্ত করে কথ্য ভাষার একটা বিশাল প্রচলন শুরু হয়েছিল এই হুতম প্যাঁচার নকশা থেকে। ওই জন্য সাহিত্যের দিক থেকে এটি বিরাট গুরুত্বপূর্ণ, আবার ইতিহাসের দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই সার্কাস্টিক ওয়েতে বাবু সমাজের যে জীবনযাত্রা সেটা সম্পর্কে লেখা হয়েছে। এটি জাল জোচ্চুরি সম্পর্কে প্রচুর এখানে লেখা আছে। ইংরেজি শিক্ষায় অন্ধ অনুকরণকারী, মানে মানুষ তখন মানে ধর্মের গোড়ামি ছিল প্রচুর, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েও তারা বিভিন্ন ধর্মের গোড়ামি করত। আচ্ছা, সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী করত, সেই সমস্ত ঘটনাগুলি এগুলি তুলে ধরত। এবার এরা তৎকালীন কলকাতাবাসী যারা, তাদেরকে 3টে ভাগে বিভক্ত করেছে, 3টে বিভাগে ভাগ করেছে। 3টে বিভাগের মধ্যে 3টে বিভাগ হলো, একটা হচ্ছে যারা ইংরেজি শিক্ষায় বিরাট শিক্ষিত, মানে একদম বলতে গেলে ওরা আধা ব্রিটিশ বলতে গেলে, মানে ব্রিটিশ ছাড়া অন্য কিছু বোঝে না, মানে নর্মাল বাঙালিদের আর কি খুবই নিচু চোখে দেখতো, নিয়ে দেখে বিশাল কিছু মনে করতো, এবং ইংরেজি শিক্ষা একদম সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী, সেই রকম লোকজন ছিল একটা। আর একটা ছিল যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিন্তু ওরকম অন্ধ অনুকরণকারী নয়, মানে ওরা হিন্দু সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতি, মানে বাংলা সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মিলন করে একটা নতুন সংস্কৃতি গড়ে তুলেছিল। থার্ড একটা ছিল যারা হচ্ছে ওরা ইংরেজি জানতো না এবং গোঁড়া হিন্দু সমাজ, মানে গোঁড়া একদম বলতে গেলে মানে খুবই ধার্মিক গোঁড়ামি করতো ওরা তখনকার দিনে। এদের জন্য আর কি তখনকার দিনে কিছু মুসলিম বিদ্রোহ এবং অন্যান্য কিছু বিদ্রোহ হয়েছিল, সেগুলো কথা আমরা পরে পড়ব। তারপরই বিভিন্ন সামাজিক আন্দোলন হয় এবং বিভিন্ন সমাজ সংস্কারক এসে এগুলিকে ঠিক করে।
তো এই 3টে শ্রেণী যারা, এরাই সবাই কিন্তু ওই জাল জোট চুরি করতো, জাল জোট চুরি করে ফন্দি বিক্রি করে প্রচুর পয়সা উপার্জন করতো, সবাই অন্ধকার জগতের লোকজন। তো সেই সম্পর্কে অনেক কিছু লেখা হতো। এবার এই যে লিখেছে ফুটন প্যাঁচার নকশায় তৎকালীন কলকাতার সাধারণ জীবনযাত্রা ফুটে উঠেছে। চড়ক পার্বণ, বারোয়ারি পুজো, ছেলে ধরা, মানে কলকাতায় যা কিছু দেখা যেত সব। সাত পেয়ে গরু, দরিয়ায় ঘোড়া, সাত পেয়ে গরু মানে সাত ওইটা নয়, মানে এটা সার্কাস্টিক ভাবে বলা হচ্ছে আর কি জিনিসটাকে। এই সমস্ত সম্পর্কে বহু কিছু লেখা ছিল। এই কয়েকটা জিনিসই মনে রাখতে হবে। বাবু কালচারের খুব বিরোধিতা করেছিল সার্কাস্টিক ওয়েতে, এটা মনে রাখতে হবে। ব্যঙ্গাত্মক রম্য রচনা ছিল এটা। আচ্ছা, আর লেখা হয়েছিল 61 খ্রিস্টাব্দে, 1861। কালীপ্রসন্ন সিংহ লিখেছিলেন, মাত্র 21 বছর বয়সে লিখেছিলেন। কালীপ্রসন্ন সিংহ বেশি দিন কিন্তু বাঁচেননি, উনি বেঁচেছিলেন 29 বছর মাত্র বেঁচেছিলেন, মাত্র 21 বছর বয়সে এটি লিখেছিলেন তিনি। আচ্ছা, বাবু কালচারের যে বিশৃঙ্খলা জীবনযাপন, লাম্পট্য, এসব নিয়ে ব্যঙ্গ করে এটি লেখা হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ এটি কৃতিত্ব হলো সংস্কৃত ভাষা বাংলা ভাষা থেকে, এটি বাংলা ভাষাকে মুক্ত করে প্রথম কথ্য ভাষার প্রচলন করেছিল। এরপরে হচ্ছে একটি নাটক নীলদর্পণ। এই নীলদর্পণের যে হিস্ট্রিটা হলো আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়ির যে দেবেন্দ্রনাথ ঠাকুর, সেই দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করা একটা পত্রিকা ছিল তত্ত্ববোধিনী পত্রিকা, খুবই বিখ্যাত পত্রিকা তত্ত্ববোধিনী। এই পত্রিকাতে প্রথম অক্ষয় কুমার দত্ত লিখেছিলেন যে নীলবিদ্রোহ বলছি, নীলকর সাহেবরা কিরকম ভাবে তারা শোষণ করছে সেই সমস্ত ব্যাপারে লিখেছিলেন। আচ্ছা, সালটা কি এখানে বোধহয় দেওয়া আছে, সালটা দেখে জানাচ্ছি। 1860। কোনটা? না, নীলদর্পণের সাল বলছি না আমি সাল বললাম আর কি ওই দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী পত্রিকার সালটা বলছি। কৃষ্ণ তত্ত্ববোধিনী মানে তত্ত্ববোধিনী পত্রিকার, হ্যাঁ তত্ত্ববোধিনী পত্রিকা। আমি প্রথম দিনে যে পিডিএফটা দিয়েছিলাম সেখানে ছকে লেখা ছিল, ওটা আমি দাগও দিয়েছিলাম। তত্ত্ববোধিনী পত্রিকা অক্ষয় কুমার দত্ত প্রতিষ্ঠা করেছিলেন, মানে অক্ষয় কুমার দত্ত প্রথম সম্পাদক ছিলেন আর কি। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, আর প্রতিষ্ঠা করেছিলেন মানে মালিক যেটাকে বলছিলাম এতক্ষণ আর কি, সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। সম্পাদকটা মনে রাখতে হবে, সম্পাদকটাই গুরুত্বপূর্ণ বেশি, অক্ষয় কুমার দত্ত। এবার ওই সম্পাদক অক্ষয় কুমার দত্ত ওই তত্ত্ববোধিনী পত্রিকাতেই প্রথম নীলবিদ্রোহ নিয়ে, আবার নীলবিদ্রোহ বলছি, নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে প্রচুর লিখেছিলেন। তো সেই লেখা থেকে অনুপ্রাণিত হয়ে একজন সরকারি কর্মচারী দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে এই নীলদর্পণ নাটকটি লিখেছিলেন। মানে এই নাটকে বলা হয়েছে কিভাবে একজন নীল চাষী, মানে একটা বিশিষ্ট নীলকর সাহেব, তার দ্বারা কিভাবে অত্যাচারিত এবং শোষিত হচ্ছে সেটা এখানে বলা হয়েছে। এবার দীনবন্ধু মিত্রটা ছদ্মনামে লিখেছিলেন, ছদ্মনামটা হচ্ছে কস্যচিৎ পথিকস্য, মানে কোন এক পথিকের ছদ্মনাম। কস্যচিৎ মানে কোন এক, আর পথিকস্য মানে কোন এক পথিকের দ্বারা। 1860 খ্রিস্টাব্দে এটি লেখা হয়েছিল। এটি লেখা হয়েছিল কিন্তু বাংলা ভাষায় লেখা হয়েছিল, এবং মাইকেল মধুসূদন দত্ত এটির ইংরেজি অনুবাদ করেছিল। কেন? কারণ উনি চেয়েছিলেন যে যাতে করে ইংরেজি মানে ব্রিটেনে, আমাদের ইংল্যান্ডে বা লন্ডনের লোকজন যাতে জানতে পারে যে বাংলায় কিরকম নীলকর সাহেবরা অত্যাচার চালাচ্ছে, সেই কথা যাতে ইংল্যান্ডেও যাতে লোকজন জানতে পারে, ব্রিটিশরাও যাতে জানতে পারে, সেই জন্য এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিল। আর সেই যে ইংরেজি অনুবাদটা, সেই অনুবাদটা আমাদের ঢাকা মিশনারি থেকে, মানে মিশনারি সংঘ থেকে রেভারেন্ড জেমস লং বলে একটা লোক, তিনি এটি বই আকারে বের করেছিলেন, ইংরেজিটা, বাংলাটা না।
যেই বইটি বেরিয়েছিল, এখানে আছে বোধহয়, না এখানে নেই, আচ্ছা এটাই বলে নি, যেই বইটি বেরিয়েছিল তখন নীলকর সাহেবরা ওই রেভারেন্ড লং এর বিরুদ্ধে মামলা করল। মানে ওদের বিরুদ্ধে লেখা হয়েছিল একটা নাটক, সেই নাটকের ইংরেজি অনুবাদটা প্রকাশ করেছে, তার জন্য একটা মামলা দায়ের করেছে। সেই মামলায় রেভারেন্ড লং এর 1 মাস কারাদণ্ড, 1000 টাকা জরিমানা হয়েছিল। অনেক বইতে লেখা আছে যে মাইকেল মধুসূদন দত্তকে কারাবাস যাপন করতে হয়েছে, মানে এই জন্য মাইকেল মধুসূদন দত্তকে জেল খাটতে হয়েছিল, কিন্তু সেটা ঠিক না, এটা ভুল খবর। কথা হচ্ছে মানে মাইকেল মধুসূদন আসল লেখা হচ্ছে দীনবন্ধু মিত্রের 1860 খ্রিস্টাব্দে কস্যচিৎ পথিকস্য শব্দ নামে, এবং মাইকেল মধুসূদন দত্ত সেটাকে ইংরাজি অনুবাদ করেছিল। ঢাকা থেকে রেভারেন্ড জেমস লং ওটাকে ইংরাজি নীলদর্পণ নামে, মানে ইংরেজি হরফে আর কি, নীলদর্পণ নামে ওটিকে প্রকাশ করেছিল বই আকারে। সেই বইটি প্রকাশ হওয়ার পরে ওই রেভারেন্ড জেমস লং এর তখনকার দিনে 1000 টাকা, মানে প্রচুর টাকা আর কি, 1000 টাকা জরিমানা হয়েছিল এবং 1 মাস কারাদণ্ড হয়েছিল। আর আমাদের কালীপ্রসন্ন সিংহ, মানে হুতুম পেচার নকশার লেখা, ওই কালীপ্রসন্ন সিংহ যেদিন মামলাতে ওই জরিমানাটা হয়েছিল, সেই জরিমানার দিনেই ওই আদালত প্রাঙ্গণেতেই টাকাটা দিয়ে দিয়েছিল। এমনি মনে রাখার দরকার নয়, এমনি গল্প টাইপের। চাষিদের দুর্দশা সম্পর্কে একটু লিখতে হবে। দাদা পুরো টাকাটাই তিনি দিয়েছিলেন? হ্যাঁ, পুরো টাকাটাই কালীপ্রসন্ন সিংহ দিয়েছিল। আচ্ছা দাদা। কারাবাস হয়েছিল কিনা আমি জানি না, পড়িনি কথা সেই বিষয়ে, তো জরিমানাটা মিটিয়ে দিয়েছিল। আচ্ছা, এবারে তখনকার দিনে নীলকর সাহেবরা করতো কি, চাষিদের ধানের পরিবর্তে নীল চাষে বাধ্য করে দেওয়া হয়। মানে বলা হয় যে ধান চাষ করা যাবে না, তোমার জমিতে নীল চাষ করো। মানে চাষিদের অবশ্যই একটা মূল্য দেওয়া হতো, মানে খুবই কম দামে জমিটা নিয়ে নেওয়া হতো। মানে এখনকার দিনের প্রমোটাররা যেরকম কাজকর্ম করে আর কি, লোকজনদের, অনেক প্রমোটার তো থাকতো অসৎ প্রমোটার, লোকজনের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেয় সামান্য টাকা দিয়ে, কয়েক হাজার টাকা দিয়ে উচ্ছেদ করে দিলে সেখানে হয়তো ফ্ল্যাট বাড়ি বানাবে বা কিছু বানাবে, এরকম তো অনেক শুনেছিস নিশ্চয়ই। তো ঠিক সেই রকমই, অনেকটা সেই রকমই ব্যাপার ছিল। নীলকর সাহেবরা কিছু একটা টাকা দিত, সেই কতটা টাকা দিত, কিরকম টাকা দিত, সেগুলো এখন কোশ্চেন আকারে পড়তে হয় আমাদের নীল বিদ্রোহ চ্যাপ্টার। তো সেরকম করে টাকা দিয়ে তাদেরকে বলতো ধান চাষ করা যাবে না, নীল চাষ করতে হবে। কোনো চাষি যদি বলতো না আমি সেটা করবো না, তখন তাদেরকে মারধর করা হতো, নীলকুঠিতে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে খুব মারধর করা হতো। তাদের ছেলে মেয়েদের ধরে নেওয়া হতো, তাদেরকেও মারধর করা হতো, প্রচুর জরিমানা হতো, কারাবাস হতো। আর তারা পুলিশদের বা ব্রিটিশ সরকারকে কোনো, মানে তাদের কাছে অভিযোগ করেও কোনো সুফল বিশেষ পেত না। এবার যে নীল যেটা চাষ হতো, নীলটা, ওই নীল চাষ হওয়ার পরে যে নীল প্রোডাক্টটা যেটা আসতো, নীলটা, ওই উৎপাদিত নীলটা থেকেও কিন্তু চাষিদের যথার্থ মূল্য দেওয়া হতো না, মানে খুব একটা কম পার্সেন্টেজ দেওয়া হতো। ওই জন্য আর্থিক দিক থেকে অবশ্যই খুবই ক্ষতিগ্রস্ত তারা। তাদের এই যে দুর্দশা, এটি নীলদর্পণ নাটকে দারুণভাবে ফুটিয়ে তোলা। এই নীলদর্পণ নাটকটা মঞ্চস্থ করা হয়েছে। ওই নীলদর্পণ নাটকটা আমি পড়া হয়নি, কিন্তু মঞ্চস্থ যেটা করা হয়েছে, নাটকটা হচ্ছে আর কি, সেটা সম্ভবত ইউটিউবে আছে, সম্ভবত সময় পেলে দেখে নিতে পারিস, খুবই ভালো নাটক। আচ্ছা, এবার নীল চাষিদের উপর যে অত্যাচার চালানো হতো সেই সম্পর্কে প্রচুর ভাবে তুলে ধরা হয়, মানে খুবই ভালো ভাষা, ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো নাটকটা। এই যেটা বললাম, নীলকুঠিতে চাষিদের ধরে নিয়ে গিয়ে অমানবিক শারীরিক নির্যাতন এসব তুলে ধরা হয়। চাষিটার নাম কি ছিল আমার মনে নেই, নীলকর্তার নাম যেটা লিখেছে উড সাহেব, মানে প্রচুর মানুষকে মেরেছিলেন, প্রচুর মানুষকে খুন করেছিলেন, এসব করে বিভিন্ন অত্যাচার করেছিলেন। তো সেই সমস্ত অত্যাচারের বিষয় খুব ভালোভাবে লেখা হয়েছিল, এবং সেটার ইংরেজি অনুবাদটা এমনকি লন্ডনেও প্রচুর কপি বিক্রি হয়েছিল। হ্যাঁ, হ্যালো, লিখ না, আমি এখন লিখবো, নাম কাজ লিখে দিয়ে দেই, রাত্রে কাজ এগুলো গুছাবো। তারপর কেউ কিছু বলছিস? হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে এই যে তুলে ধরেছিল, প্রধানত এই নীলদর্পণ নাটকটা থেকেই ইংল্যান্ডের লোকেরা জানতে পারে কিরকম ভাবে নীল চাষিরা নিপীড়িত এবং অত্যাচারিত হতো। এই নাটকের পরে, হ্যাঁ হ্যালো,
হ্যাঁ, দাদা এখানে যে উড বলা হয়েছে ইনি কি ইংরেজদের হ্যাঁ, ইনি তো নীলকর সাহেব ছিলেন। পুরো নামটা মনে নেই, দাদি উড সাহেব। চার্লস উড। হ্যাঁ, এই যে মানে একজন উডের যে নাম জানিস যে চার্লস উড, ইনি কি সেই চার্লস উড? পুরো নামটা তো আমার মনে নেই। আচ্ছা, আমি দেখে নিয়ে জানাচ্ছি। আচ্ছা। আচ্ছা, সেই পরিপ্রেক্ষিতেই 1858 খ্রিস্টাব্দে নীলকরদের বিরুদ্ধে নীল বিদ্রোহ শুরু হয়। এবার এই নীল বিদ্রোহ শুরুটা কি করে হয়েছিল, বা নীল বিদ্রোহের প্রেক্ষাপটটা কি, শুরু কি করে হয়েছিল, সেই সমস্ত কেন শুরু হয়েছিল, সেই কথাটা নীল দর্পণ থেকে খুব ভালোভাবে জানা যায়। আচ্ছা, চার্লস উড তো দুজন ছিলেন। আচ্ছা, না আমি পাচ্ছি না। চার্লস উড আর কি অনেকগুলো ছিল মনে হচ্ছে, মানে চার্লস উড ফার্স্ট, চার্লস উড সেকেন্ড, এরকম তো নাম হতো ওদের। তো এরকম বেশ কয়েকটা ছিল, তার মধ্যে কোনটা এই ব্যক্তি আমার ঠিক জানা নেই সেটা। সম্ভবত চার্লস উড ফার্স্ট ভিসকাউন্ট হ্যালিফ্যাক্স বলে যিনি আছেন, ইনিই ছিলেন সেটা সম্ভবত, ঠিক জানা নেই। এটা ছিল নীলদর্পণের সূত্রপাতটা। এবার নীলদর্পণ নাটকের কি গুরুত্ব সেটির কথা এখানে লেখা আছে। সেটা হচ্ছে নীল চাষিদের যে দুর্দশাটা, চাষিদের কিভাবে বাধ্য করা হয় নীল চাষে, সেই সম্পর্কে প্রচুর ভাবে লেখা হয়। ওই আগের পয়েন্টগুলো কিন্তু এখানেও লিখতে হবে, ওই যেগুলো বললাম। এই চাষিদের দুর্দশার পয়েন্টটা, মানে ধান চাষির পরিবর্তে নীল চাষ কি করে হয়, ওদেরকে কত টাকা দেওয়া হতো, সেগুলো আমরা পরে আরো বিস্তারিত পাবো। সেগুলো নীল চাষিদের দুর্দশা, এই যে পয়েন্টটা এখানে অ্যাড করবো। মানে যে কোনো একটা কোশ্চেন তো পড়বে, হয় গুরুত্ব পড়বে, নয় হয়তো নীলদর্পণ নাটকে কিরকম সমাজ চিত্র সেটা হয়তো পড়বে। একসাথে তো দুটো পড়তে পারে না, তো যেটাই পড়বে আমরা নীল চাষিদের দুর্দশাতে ওগুলো লিখব। আর নীলদর্পণ নাটক থেকে সেই অত্যাচারের চিত্রগুলি সমস্ত বাংলার সমস্ত শিক্ষিত সমাজ এবং অশিক্ষিত সমাজ সবার কাছে ছড়িয়ে দেওয়া হয়। শিক্ষিত সমাজেরা পড়ে জানতে পারে, এবং সেটি যে মঞ্চস্থ করা হয় যখন, সেগুলি দেখে যারা শিক্ষিত ছিল না তখনকার দিনে, সেই অশিক্ষিত লোকজন তখন প্রচুর ছিল, তারাও মঞ্চস্থ নাটকটা থেকে জানতে পারে। ইংরেজি ভাষা অনুবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষার যে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু প্রকাশিত হয়েছিল ওই খ্রিস্টান পাদ্রী রেভারেন্ড জেমস লগের নামে। মানে মাইকেল মধুসূদন দত্তের নাম কিন্তু লেখা ছিল না, তিনি নিজের নাম কিন্তু দেননি। মানে ব্রিটিশ সরকারের শাস্তি এড়ানোর জন্য লং সাহেবের নামে ওটা প্রকাশ হয়েছিল। 1861 খ্রিস্টাব্দে ওই লেখা আছে 1 মাস কারাদণ্ডে বা 1000 টাকা জরিমানা ধার্য করা হয়। এবার ওই ইংরেজি অনুবাদটাই ইউরোপে প্রচার হয়। লন্ডনে যেটা বললাম প্রচুর কপি বিক্রি হয়েছিল, এবং ইংল্যান্ড ছাড়াও ইউরোপের অনেকগুলো দেশে এগুলি অনেক কপি বিক্রি মানে ছড়িয়ে পড়েছিল, এবং সেখান থেকে ব্রিটিশদের অনেক তিরস্কারের শিকার হতে হয়েছিল। লোকজন, অনেক পাশ্চাত্যের লোকজন তিরস্কার করেছিল এটার জন্য। এটি এখানে গুরুত্বপূর্ণ। এবার আরেকটি যেটি জিনিস আছে এখানে আমাদের জানতে হবে, সেটা বলে শেষ করব। ভারতবর্ষে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব। মানে প্রাচ্য শিক্ষা মানে আগে যেটা শিক্ষা হতো সংস্কৃত শিক্ষা, সেই শিক্ষা দেওয়া হবে, নাকি পাশ্চাত্য আধুনিক শিক্ষা বিজ্ঞান শিক্ষা দেওয়া হবে, সেই নিয়ে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। আচ্ছা, এই দ্বন্দ্ব সম্পর্কে যদি বলি, কি হয়েছিল জিনিসটা। আচ্ছা, আগে যেটা আমি বলেছিলাম, এখানে যে পাশ্চাত্য শিক্ষার প্রচলন করা হয়, সেটি ব্রিটিশ সরকার করেছিল প্রথম কি জন্যে? প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রসার কেন করেছিল?
ব্রিটিশদের নিজেদের জন্য, কারণ অনেক বড়লাট অনেকজন তো অনেক ব্রিটিশ কর্মচারীরা এখানে কাজ করতে এসেছিল, তাদের সাথে পরিবারকেও এনেছিল, তাদের নিজেদের জন্য। এবং ব্রিটিশ যে কোম্পানি বা ব্রিটিশ সরকারের যে এত কাজকর্ম, কারণ একটা সাম্রাজ্য চালাতে গেলে তো কাজকর্ম তো অবশ্যই লাগে অনেক, বিদ্রোহ দমন থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন অন্যান্য কোম্পানির কাজ, এই সমস্ত কাজের জন্য ওরা প্রত্যেকে ইংল্যান্ড থেকে লোক না নিয়ে আমাদের দেশ থেকে শিক্ষিত লোকজনদের ওরা তুলে নিতে থাকে। মানে এটা খুবই একটা ভালো ওদের কাজ ছিল, যেটা মানে অবশ্যই ওদের নিজেদের জন্যই করেছে, ভারতীয়দের কিছু সুবিধা হয়নি, কিন্তু পরবর্তীকালে সুবিধা হবে কিরকম দেখবো আমরা। ওরা ইংল্যান্ড থেকে শিক্ষিত লোকজনকে না নিয়ে ওরা এখানেই করে কি পাশ্চাত্য শিক্ষা একটা প্রচলন করে দেয়। তাহলে কি হবে, লোকজন পাশ্চাত্য শিক্ষায় ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হবে, এবং শিক্ষিত হওয়ার পর তাদেরকে ওই শিক্ষিত শ্রেণীকে ব্রিটিশ সরকার নিজেদের কাজে নিয়োগ করতে পারে। তাহলে ওদের নিজেদের লোককে আর ব্যবহার করতে হলো না, দূর থেকে আর লোক নিয়ে আসতে হলো না, এই কাজ করতে পারবে। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওদেরকে পাশ্চাত্য শিক্ষা দিয়ে, ব্রিটিশ শিক্ষা দিয়ে ওদেরকে আধা ব্রিটিশ করে দেওয়াটা একটা উদ্দেশ্য ছিল। মানে ওদেরকে দেখানো, মানে ওদেরকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করা হবে, আধুনিক ইংরেজি শিক্ষায় এমন একটা শিক্ষায় শিক্ষিত করা হবে যাতে করে ওরা যারা ওরা শিক্ষাটা পাওয়ার পর ওরা মনে করবে যে ব্রিটিশরাই হচ্ছে সুপিরিয়ার আর ইন্ডিয়ানরা সুপিরিয়ার না, ওই জন্য ওরা আধা ব্রিটিশ হয়ে যেত। এটা কেন করেছিল ওরা, শিক্ষাটাকে এইভাবেই ওরা তৈরি করেছিল, কেন, যাতে করে ভারতীয়রা বিদ্রোহ না করে, মানে ওরা ব্রিটিশদেরই আর কি আইকন হিসেবে নিয়ে নেয়। এটা ছিল মূল উদ্দেশ্য এই দুটি, একটি ছিল ওদের নিজেদের কাজে লাগানো, আর একটা ছিল বিদ্রোহ দমন করে ওরা যাতে ব্রিটিশদেরই দূষণ করতে থাকে, ব্রিটিশদেরই প্রশংসা করতে থাকে। সেই জন্য মূলত পাশ্চাত্য শিক্ষাটা প্রথমে প্রচলন ঘটেছে। কয়েকজন অন্য মানুষও ছিলেন যারা ছিলেন সমাজ সংস্কারক, মানে ব্রিটিশ সমাজ সংস্কারক, তারা কিন্তু ভালো লোক ছিলেন, তারা পাশ্চাত্য শিক্ষার সাধারণ মানুষের জন্য অনেক কিছু কাজ করছিলেন, সেগুলো খুবই কম যদিও, সেগুলো এক একটা পড়বো আমরা। এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন ছিলেন আমাদের উইলিয়াম কেরি মার্সম্যান, যেটা পড়লাম একটু আগে, দিগদর্শন ও সমাচার দর্পণের যিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। এবার এই পাশ্চাত্য শিক্ষার বিষয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়। কিরকম দ্বন্দ্ব, কোম্পানি কর্তৃক এই দেশে কি ধরনের শিক্ষাকে প্রতিষ্ঠা করা উচিত সেইটাকে কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। 1813 খ্রিস্টাব্দে একটি সনদ আইন পাস করা হয়, চার্টার অ্যাক্ট নাম ছিল, চার্টার অ্যাক্ট 1813। সেই চার্টার অ্যাক্টে বা সনদ আইনে প্রথম বলা হয় যে শিক্ষা ব্যবস্থার একটা উন্নতি কিছু একটা করতে হবে। সেখানে বলা হয় ভারতবর্ষে জনশিক্ষার ক্ষেত্রে কোম্পানি সরকার প্রতি বছরে 1 লক্ষ টাকা করে ব্যয় করে, এটি মনে রাখতে হবে। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটি চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস করে শিক্ষা বিষয়ে, সেখানে শিক্ষা ব্যবস্থা একটা নতুন একটা ভাবে সাজানো হয়, এবং সেখানে দুটি কথা বলা হয়েছিল। একটি ছিল 1 লক্ষ টাকা জনশিক্ষার জন্য ব্যয় করা হবে, সেকেন্ড হলো একটি জনশিক্ষা নির্ধারণ কিরকম হবে, মানে জনশিক্ষাটা কিরকম হবে, কিরকম ভাবে শিক্ষাদান করা হবে, কি কি জিনিস থাকবে সেখানে, প্রাচ্য নাকি পাশ্চাত্য, সেই বিষয়ে আর কি বলা হয়, তো সেই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়, মানে কমিটি গঠন করার কথা বলা হয় ওই আইনটাতে, 1813 সনদ আইনটাতে। এটাই মনে রাখতে হবে, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে দুটি জিনিস বলা হয়েছিল, একটি ছিল জনশিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করা হবে, আর একটি কমিটি গঠন করা হবে। আর সেকেন্ড পয়েন্ট যেটা জনশিক্ষা কমিটি, ওই সনদ আইনের রায় অনুযায়ী 1813 খ্রিস্টাব্দে যেটা রায় দেওয়া হয়েছিল সেই অনুযায়ী 10 বছর পরে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। এবারে এই জনশিক্ষা কমিটিতে প্রথমে জনশিক্ষা কমিটি একটি অনেকজন মিলে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল যে কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হবে। কেন প্রতিষ্ঠা করবে সেটির কারণটা হলো, সেটা এখানে লিখতে হবে, লেখা নেই এখানে, অ্যাড করে দিবি সেটা, তো লিখতে হবে সংস্কৃত কলেজে ব্রিটিশ সরকার চেয়েছিল যে কলকাতায় একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করবে। কেন, সেই সংস্কৃত কলেজে ব্রিটিশরা পড়তে পারবে,
ব্রিটিশরা পড়ে ব্রিটিশরা সংস্কৃত ভাষা শিখবে এবং ভারতবর্ষের প্রাচীন যে ইতিহাস সেই সম্পর্কে জানবে, ভারতবর্ষের মানুষদের সম্পর্কে জানবে। কেন? কারণ তাহলে ভারতবর্ষের মানুষদেরকে শাসন করতে এবং ভারতবর্ষে কাজ করতে তাদের সুবিধা হয়। সেই জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমাদের রামমোহন রায় বড়লাট লর্ড আমহার্স্টে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে লিখেছিলেন যে সংস্কৃত শিক্ষা নয়, আধুনিক বিজ্ঞান শিক্ষা এবং ইংরেজি শিক্ষার জন্য দাবি জানিয়েছিলেন তিনি। সেই পত্রে তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান বা জ্ঞানদীপ্ত শিক্ষার ব্যবস্থা প্রচার করার জন্য অনুরোধ চালিয়েছিলেন। এবার তখন এই দ্বন্দ্বটা শুরু হয়, কারণ তারা চাইছে সংস্কৃত ভাষার প্রচার করতে, একদল চাইছে, আবার রামমোহন রায় আর কোম্পানির কয়েকজন লোক তারা চাইছে পাশ্চাত্য শিক্ষা। এবার কোনটা এখন কোন শিক্ষাটা চালু হবে সেই বিষয়ে দ্বন্দ্ব শুরু হয়। এটা কি বলা হয়? প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। এটা কি মেনলি বলা হয়? প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। এবার যারা মাতৃভাষায় বিজ্ঞান চর্চার কথা বলে, যারা মাতৃভাষায় শিক্ষা চর্চার কথা বলেছিল তাদের বলা হয় প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট, এটা লিখতে হবে, প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট। এবং যারা ইংরেজির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কথা বলে যেমন রামমোহন রায়, তাদেরকে বলা হয় পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট। যেমন আমাদের জেমস প্রিন্সেপ কোলব্রুক, প্রিন্সেপ ঘাট যার নামে, ওই জেমস প্রিন্সেপ কোলব্রুক অনেক বইও লিখেছেন। উইলসন আমি জানি না, যাই হোক উইলসন, এই সমস্ত ছিলেন, এরা ছিলেন ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবাদী। এনারা বলেছেন মাতৃভাষা বা বাংলা সংস্কৃত এসবের বিদ্যা চর্চা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, কারণ স্বাভাবিকভাবেই একটা বিদেশি ভাষা ছিল তখন ইংরেজি, অনেক লোকজনই জানতো না। তো সেই ভাষায় শিক্ষা চর্চার থেকে মাতৃভাষা শিক্ষা চর্চা করলে সেটি ভালোভাবে সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছাবে। আবার মেকলে আর রামমোহন রায় এই সমস্ত লোকজনদের ধারণা ছিল যে শিক্ষার মাধ্যম হওয়া উচিত ইংরেজি। এই জন্য এই অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট কন্ট্রোভার্সি বা প্রাচ্য পাশ্চাত্য যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব চলতে থাকে। কখন থেকে চলতে থাকে? এই 1823 খ্রিস্টাব্দ থেকে। কতদিন? 1835 খ্রিস্টাব্দ অব্দি। ঠিক আছে, 1835 খ্রিস্টাব্দ অব্দি এই দ্বন্দ্বটি চলতে থাকে। এই দ্বন্দ্বটি শেষ হয় 1835 খ্রিস্টাব্দে, যখন একটি মেকলের মিনিট বলে একটা বেরিয়েছিল। কি ছিল সেই জিনিস? আচ্ছা, একজন এই জনশিক্ষা কমিটির যে সভাপতি, এই যে জনশিক্ষা কমিটি যেটা গঠন করা হয়েছিল 1823 খ্রিস্টাব্দে, এটাতে সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকল। এই মেকলে 1835 খ্রিস্টাব্দে, ওই বললাম 35 খ্রিস্টাব্দে কি দ্বন্দ্ব চলেছিল, তারপরে একটি প্রস্তাব লর্ড বেন্টিংকের কাছে পাঠিয়েছিলেন। সেটির নামই মেকলের মিনিট হিসেবে বিখ্যাত। সেটি কি ছিল সেটি নিয়ে এখানে লেখা আছে। প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বটা কি ছিল জিনিসটা, সেটা লেখা আছে এখানে। এবার জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন, ইনি ছিলেন উগ্র পাশ্চাত্যবাদী, মানে উগ্র ব্রিটিশ। ব্রিটিশ ছাড়া, ইংরেজি ছাড়া অন্য কিছু জানতেন না, উগ্র পাশ্চাত্যবাদী। দাদা, হ্যাঁ হ্যালো দাদা, উগ্র মানে কি? উগ্র মানে গোঁড়া পাশ্চাত্যবাদী, মানে পাশ্চাত্য ভাষায়, মানে তিনি খুবই পাশ্চাত্য ধর্মী। মানে তিনি মনে করতেন যে এইখানে প্রাচ্য যা কিছু আছে সবই নিম্ন, তিনি মনে করতেন, মানে সবকিছু নিকৃষ্ট তিনি মনে করতেন আর কি। ঠিক আছে, ঠিক আছে দাদা। মানে উগ্র কিছু একটা, মানে যেমন উগ্র হিন্দুবাদ যেটাকে বলে, যেটা একসময় হয়েছিল, মানে তারা মনে করতো হিন্দু ছাড়া বাকি সবাই একদম নিকৃষ্ট। এরকম একটা অসুস্থ একটা সমাজের প্রচলন হয়েছিল একটা সময়, মানে নিজেকে ছাড়া সবাই আর কি নিকৃষ্ট এরকম মনে করে, এটাকে উগ্র চিন্তাধারা বলা হয়। তিনি ছিলেন উগ্র পাশ্চাত্যবাদী। কিরকম উগ্র সেটা একটু পরেই দেখতে হবে। তিনের ফার্স্ট পয়েন্টটা দেখ, পাশ্চাত্যের শিক্ষা বৈজ্ঞানিক, প্রাচ্যের শিক্ষা মানে আমাদের এই এলাকার আর কি, প্রাচ্যের শিক্ষা হচ্ছে বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট।
প্রাচ্যের সভ্যতা হলো দুর্নীতিগ্রস্ত এবং অপবিত্র, লিখিয়ে দিয়েছে, মানে আমাদের সভ্যতাটাই অপবিত্র এরকম লিখেছে, মানে এতটাই উগ্র ছিলেন তিনি, উগ্র ব্রিটিশ ছিলেন। এবং তার যে প্রস্তাবটা সেটি ছিল ম্যাকলে মিনিট নামে পরিচিত। তার বক্তব্যগুলো মনে রাখতে হবে। তিনি বলেছিলেন যে এখানে কোনো বৈজ্ঞানিক চিন্তা ভাবনাই নেই, খুবই চেতনাহীন, নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা, সভ্যতাটাই দুর্নীতিগ্রস্ত এখানে। আচ্ছা, এটি বলেছিলেন। আরেকটি যেটি বলেছিলেন 3 নম্বর পয়েন্টটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটি হলো তিনি একটি থিওরি বানিয়েছিলেন, সেটির নাম ছিল ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি। তিনি বলেছিলেন যে শুধুমাত্র আমরা উচ্চ বা মধ্যবিত্ত যারা, তাদেরকে আমরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত করব, মানে দেশে যারা বিখ্যাত পরিবার তাদেরকে আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে দেবো, যে তাদের থেকে চুঁইয়ে যেমন ওপরের লেয়ারে জল পড়লে চুঁইয়ে যেমন নিচে আসে, সেরকম তাদের থেকেও আস্তে আস্তে মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে আরম্ভ করে অশিক্ষিত লোকজন এবং সমস্ত দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে, মানে শুধুমাত্র এলিট সম্প্রদায়কে আমরা শিক্ষিত করব। এটি ছিল তার ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এটাকে মেকলে মিনিটের বক্তব্যে ঢোকাতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে এফেক্ট। ওই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি করলে কি হবে, তার এফেক্টটা হচ্ছে ওই যে উচ্চবিত্ত মধ্যবিত্তের মধ্যে আমি শুধুমাত্র এলিট সম্প্রদায়ের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার করলাম, তার ফলে এই দেশে এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা রক্তে ও বর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ, মানে ওদের আদর্শটাই হবে ইংরেজ। সেটা হলে লাভ কি হবে তাদের? তারা কোনোদিন বিদ্রোহ করবে না স্বাভাবিকভাবে। তারা রুচি, মত, নৈতিকতা সব দিকেই যদি ইংরেজ হয়, তাহলে তারা বিদ্রোহ কেন করতে যাবে? মানে এটাই ছিল ওদের উদ্দেশ্য। মানে শুধুমাত্র শাসন করব না, মানে শুধুমাত্র লোকজনদের ওপরই শাসন করব না, লোকজনদের নৈতিকতা এবং তাদের রুচি, তাদের যে মতামত, তাদের নিজেদের যে পার্সোনালিটি, সেইগুলোর ওপরেও শাসন করব। এটি ছিল মেকলে মিনিটের প্রধান বক্তব্য। তো এই মেকলে মিনিটের বক্তব্য মেনে লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে ভারতে মানে একটা ঘোষণা করেন যে ইংরেজি এবং পাশ্চাত্য শিক্ষানীতি নেওয়া হবে। এটি তলায় আর কি লিখতে হবে, এক লাইন। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি মেনে নিয়েছিলেন এবং এটির মানে কি এফেক্ট হয়েছিল সেটি বলতে হবে। আচ্ছা, এবারে বাংলা ইংরেজি শিক্ষার প্রসারটা কিরকম হয়েছিল তারপর ওই তিনি তো বলে দিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে, যে ইংরেজি ভাষাতে এখানে শিক্ষা নেওয়া হবে। তারপর এখানে কয়েকটা উদ্যোগ তো নেওয়া হয়েছিল অনেক, তারপর ইংরেজি শিক্ষার প্রসারের জন্য সেগুলি মনে রাখতে হবে। কয়েকটা নাম আছে, বিশেষ কিছু জানার নেই এখানে, মনে রাখতে হবে নাম। সরবোন, মার্টিন, বাউল, ডেভিড হেয়ারের নাম তো সবাই শুনেছে, হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এনারা ছিলেন বিদেশি, যারা বিদেশি হয়েও মানে উদ্যোগ নিয়েছিলেন। লন্ডন মিশনারি সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি, ব্যাপটিস্ট মিশন, শ্রীরামপুরের যেটা, তারা বিভিন্ন জেলাতে ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কি কি? পটনডাঙ্গা একাডেমি, বিশপ কলেজ, জেনারেল অ্যাসেম্বলি যে ইনস্টিটিউট। এই জেনারেল অ্যাসেম্বলির যে ইনস্টিটিউট আছে, এটার পরে একটা নাম হয়েছিল, সেটা আমার মনে পড়ছে না, যেতে রবীন্দ্রনাথ পড়েছিল। এরপরে কি নাম হয় আমার মনে নেই। সেন্ট জেভিয়ার্স কলেজ তখন প্রতিষ্ঠিত হয়েছিল, লরেটো হাউস স্কুল। আর দেশীয় উদ্যোগ ছিল, যেমন বললাম একটু আগে, রামমোহন রায়, রাধাকান্ত দেব নামটা খুবই গুরুত্বপূর্ণ। ইনি পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য, আধুনিক শিক্ষার প্রসারের জন্য আর সমাজ সংস্কারেও প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দ্বারকানাথ ঠাকুর, জয়নারায়ণ ঘোষাল, এনারা কয়েকটা স্কুল স্থাপন করেছিলেন। যেমন হিন্দু কলেজ প্রতিষ্ঠা রাধাকান্ত দেব আর রামমোহন রায়ের ভূমিকা ছিল সব থেকে বেশি। অ্যাংলো হিন্দু স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি তো রবীন্দ্রনাথ করেছিলেন। আর কিছু ছিল সরকারি উদ্যোগ, যেমন ওই লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দে ইংরেজি শিক্ষা ব্যবস্থার কথা প্রবর্তন করে মেকলে মিনিট মেনে নিয়ে। তারপরে কয়েকটা ইংরেজি প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেমন কলকাতা মেডিকেল কলেজ তারপরই 1835-এ তৈরি হয়। রুরকি থমাসন ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এখন আরো পরিবর্তন হয়ে এখন আরো ব্যাপ্ত হয়ে অন্যান্য জিনিস মিশে রুরকি IIT হয়েছে। বোম্বাই এলফিস্টন জায়গা দাদা, হ্যাঁ রুড়কি কি একটা জায়গা? হ্যাঁ, রুরকি একটা জায়গা।
দাদা, হ্যাঁ, মানে এখন যে আমরা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বলি, সেই সময় কি এরকম ভাগ ছিল যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম? তখন কোনো ভাগই ছিল না বলতে গেলে। তখন শুরুতে তো আমরা পাঠশালা ছিল যেটা জানি, পাঠশালাতে ওগুলো সবে পড়ানো হতো, ওখানে সংস্কৃত ভাষা। তারপরে ব্রিটিশরা এসে যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করতো, সেখানে শুধুমাত্র ইংরেজ কর্মচারীরা পড়তে পেতো, সাধারণ মানুষরা না, বাঙালিদের জন্য কিছু না। তখন বাঙালিরা সংস্কৃত ভাষা কি করতো, যেটা হ্যাঁ, মানে শুধু ইংলিশ, শুধু ইংরেজদেরকেই ওখানে পড়ানো হতো? হ্যাঁ সেটা হতো এই সমস্ত আগে, মানে প্রাচ্য পাশ্চাত্য যে দ্বন্দ্ব বললাম যেটা, সেগুলো সমস্ত কিছুর আগে, মানে এগুলোর আগের কথা, সেটা 1813 আগে, ঠিক আছে? 1813 আগে হতো ওগুলো। 1813 পরেই ঠিক হলো যে ভারতবর্ষের লোকজনদের শিক্ষিত করা দরকার। তারপরে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠন করা হলো। মানে 1813 আগে কিন্তু এসব কিছু ছিল না, 1823-এ ওটা তৈরি করা হলো। তারপর থেকে দ্বন্দ্ব চলছে যে মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা প্রচলন করবো নাকি ইংরেজি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করবো, সেই নিয়ে দ্বন্দ্ব চলছে, ঠিক হচ্ছে না কি হবে। 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটের পরে লর্ড উইলিয়াম বেন্টিং বললেন ইংরেজি শিক্ষা ব্যবস্থারই প্রচলন করা হবে। তারপর থেকে যা কিছু পড়ছে এখানে সমস্ত ইংরেজি শিক্ষা, ইংরেজি এবং পাশ্চাত্য শিক্ষায় প্রচলন করা হতো। কিন্তু সে টোল বা অন্যান্য যেগুলো পড়েছি আমরা, সেগুলো কিন্তু রয়ে গেছে, সেগুলো আছে। তাহলে দাদা এখানে যে কি অ্যাংলো হিন্দু স্কুল, এটাও তাহলে ইংলিশ মিডিয়াম ছিল? হ্যাঁ, সব এখানে সবকটাই কিন্তু এই যে কোশ্চেনের হেডিংটাই তো দেখতে পারি, বাংলা ইংরেজি শিক্ষার প্রসার, এখানে যা কিছু আছে সবই কিন্তু পাশ্চাত্য শিক্ষার জন্যই তৈরি হয়েছিল এগুলো সব। 1835-এ মেকলে মিনিটের মানে পরিপ্রেক্ষিতে লর্ড উইলিয়াম বেন্টিং বলেছিলেন যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষারই প্রচার ঘটানো হবে। তারপর থেকে এই সমস্ত হতে থাকে। এর আরো কিছু পরে আমরা দেখব কিছু মাতৃভাষারও ইনস্টিটিউট তৈরি হতে থাকে আস্তে আস্তে, সেটা পরে আসবে। এখন অবধি যেগুলো জানলাম এখনো এই সমস্ত হয়েছে, বিদেশি উদ্যোগ, দেশীয় উদ্যোগ এবং সরকারি উদ্যোগ। দাদা, হ্যাঁ, এই যে রাজা রামমোহন রায়, তারপর হ্যাঁ রাজা রামমোহন রায়, এনারাও তো মানে এনারা যখন ছোট ছিলেন তখন তো এই যে তুমি বললে যে ওদের মানে তখন মানে ইংরেজি শিক্ষার তেমন প্রসার ছিল না, সব বাঙালিদের জন্য কিছুই ছিল না, তো ওরা কি বিদেশে গিয়ে পড়াশোনা করে, মানে ওরা তো অনেক শিক্ষিত ছিল, ওরা কি বিদেশে গিয়ে পড়াশোনা করেছিল? অনেকেই বিদেশে গিয়ে পড়াশোনা করেছিলেন তখন, মানে তখন এলিট ভারতবর্ষে তো অনেকেই তো যেতেন তারা, যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও গিয়েছিলেন, অনেকেই বিদেশে পড়তে যেতেন ইংল্যান্ডে, বহুজন। রামমোহন রায়ও একটা সময় গিয়েছিলেন, এবং রামমোহন রায় অনেকটা সময়ই মানে বিদেশে কাটিয়েছিলেন। রাধাকান্ত দেব ভারতবর্ষেরই ছিলেন, কিন্তু তাও তিনি মানে পড়াশোনা করেছিলেন এবং তিনি আর কি বুঝেছিলেন যে বাংলায় যে সংস্কৃতি চলছে সেটাতে উন্নতি বিশেষ কিছু হবে না, ইংরেজি শিক্ষায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত না করতে পারলে বাংলার মানুষ বুঝতে পারবে না কোনোদিনই, মানে বাংলার মানুষ জাতীয়তাবোধ কোনোদিনই জেগে উঠবে না। তিনি উপলব্ধি মানে এটা তার মধ্যে একটা উপলব্ধি এসেছিল, এই জন্যই তিনি ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। রামমোহন রায় কিন্তু অনেকটা সময় বিলেতে কাটিয়েছেন। দাদা, হ্যাঁ, সেই সময় তো তাহলে আমাদের ভারতের শিক্ষার সেরকম একটা কোনো মানে সাধারণ মানুষের শিক্ষার কোনো ইসে ছিল না, ব্যবস্থা ছিল না। না, তো তখনকার দিনে বাচ্চাদেরকে কি করা হতো, মানে যারা 4-5 বছরের এরকম কোনো বাচ্চাদের কি করা হতো সেই সময়? ওই তো প্রথমে একদম যেটা ছিল, ইংরেজদের আসার আগে দেশীয় শিক্ষায় দুটি প্রধান ধারা ছিল। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, মানে পাঠশালা, টোল বা মুসলিমদের ছিল মক্তব, এরকম এই সমস্ত জায়গা হতো, মানে হিন্দু মুসলিম ভাগ ছিল, মানে পাঠশালায় মুসলিমরা যেতে পারতো না, ওর মক্তবে হিন্দুরা যেতে পারতো না, এরকম ভাবে আলাদা করে দেওয়া ছিল তখন। এখন যেমন সব কোনো বিভেদ নেই, এটা ছিল প্রাথমিক শিক্ষা। তারপরে হতো উচ্চ শিক্ষাটা হতো টোল, চতুষ্পাটি, মাদ্রাসা, এইসব জায়গাতে হতো। এটি ছিল একদম মানে আগে দেশীয় শিক্ষা। হ্যাঁ দাদা, তাহলে কি যে ব্রিটিশে যখন আসলো তখন এই মানে যারা বাংলা পড়ে তারা ছোট ছোট বিদ্যালয়ে পড়ে পরে বিদেশে চলে যেত তো না কেউই, মানে যারা খুবই ধনী পরিবার বা খুবই এলিট পরিবার, শিক্ষিত পরিবার, যেমন ঠাকুর বাড়ি আমাদের
এইরকম এইরকম টাইপের যে বিখ্যাত পরিবারগুলো, তাদের থেকে ছেলেপেলেদের বা বিদেশে পাঠানো হতো। বাকি মানুষ কিন্তু খুব একটা শিক্ষিত মানুষ ছিল না তখন। দাদা আরো আগে তাহলে যদি যারা আমরা ওই দেখি, ইংলিশ মিডিয়াম হ্যাঁ, স্কুলগুলোতে পড়তো তারাই শিক্ষিত ছিল, মানে কম হ্যাঁ, সংখ্যক। তারাই শিক্ষিত ছিল, খুবই কম সংখ্যক মানুষ ছিল তখনকার দিনে শিক্ষিত। অশিক্ষিতের সংখ্যা প্রচুর ছিল। কারণ আরো আগে যদি যাই, তখন তো গুরুগৃহে শিক্ষা যখন ছিল তখন প্রচুর মানুষ শিক্ষিত ছিল। তারপরে ওই যে বললাম, আগে বলেছিলাম মধ্যযুগে শিক্ষা ব্যবস্থা, শিল্প ব্যবস্থার অনেক অবক্ষয় ঘটেছিল বিভিন্ন কারণে। দাদা, হ্যাঁ, কিন্তু তাহলে কি সেই সময় মানে মানে পেশা যেটা তখনকার কি সাধারণ মানুষের পেশা ছিল কি চাষবাস? চাষবাস থেকে আরম্ভ করে পেশা তো বহু থাকে। চাষবাস, কাঠের কাজ থেকে আরম্ভ করে শিল্পী ছিলেন বহুজন আর কি। তখন মুঘলদের দরবারে বহুজন কাজ করতেন, মুঘলের সৈন্যবাহিনীতে অনেকজন কাজ করতেন, বা জমিদারও তো ছিলেন বহু, জমিদার, মনসবদার, সুবাদার, এই সমস্ত বহু ছিলেন। আর গ্রাম বাংলার বিশেষ মানুষ শ্রমজীবী এবং কৃষক ছিলেন মেনলি। দাদা হ্যাঁ, বল। আমার একটা মানে অন্য কোশ্চেন ছিল। হ্যাঁ, দাদা, যে 19 শতকের দ্বিতীয়ার্ধ বা 18 শতকের দ্বিতীয়ার্ধটা মানে কোন সময়টাকে বোঝানো হয়? 18 শতক মানে কোনটা? 18 শতক মানে 1800 আগে 100 বছর, মানে 1700 থেকে 1800। হ্যাঁ, 1700 থেকে 1800, কিন্তু এর দ্বিতীয়ার্ধ বলতে কি দ্বিতীয়ার্ধ বোঝানো? মানে প্রথমার্ধ কোনটাকে বলবে? 100 বছর, 1700 থেকে 1800 মানে 100 বছর। তার প্রথমার্ধ হচ্ছে 1700 থেকে 1750, 50 বছর প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ হচ্ছে 1750 থেকে 1800, মানে সেকেন্ড হাফটা এরকম। দাদা মানে 100 বছরকে দুটো ভাগে ভাগ করে তখন হ্যাঁ, প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমরা যদি বলি আর 19 শতকের দ্বিতীয়ার্ধ কোনটা, তখন আমরা 19 শতাব্দীর আগে এটা কোনটা, 1800 থেকে 1900, তার মানে 1850 থেকে 1900 হচ্ছে দ্বিতীয়ার্ধ। আর দাদা তৃতীয়ার্ধ যদি হয় তাহলে? তৃতীয়ার্ধ কি করে হবে? আচ্ছা, দুটো ভাগে ভাগ দ্বিতীয়ার্ধই হয়? করছিস, সেটাই বলে লোকে। এবার তৃতীয়ার্ধ বলতে গেলে হয়তো 3 ভাগে ভাগ করে লাস্ট 3 ভাগটা এরকম কিছু হয়তো মানে হতে পারে, সেটা কোথাও বলে না, লেখে না সাধারণত কোথাও। সাধারণত ওটাই বলে দ্বিতীয়ার্ধ বা প্রথমার্ধই বলা হয়, বা দশক দিয়ে বলা হয়। এই বলা হয় সব মানে পঞ্চদশ, মানে 50 থেকে 60 ওই সময়টা আর কি, এরকম চতুর্দশ, 19 শতাব্দী চতুর্দশ দশক এরকম কিছু, এইভাবে। ঠিক আছে। আর তার আগে মানে মুঘল আমলে শিক্ষা ব্যবস্থার বিশাল অবক্ষয় ঘটে। মুঘল আমলের পর থেকেই প্রাথমিক শিক্ষা আর উচ্চশিক্ষা, যেটা বললাম পাঠশালা, মক্তব, টোল, এসব জায়গাতেই দেওয়া হতো। আমি যেটা পিডিএফটা পাঠাবো ওখানে একটা জায়গায় পাবি, ইংরেজি শিক্ষার প্রসার পয়েন্টে। দাদা, হ্যাঁ দাদা তাহলে ইংরেজরা কেন চেয়েছিল যে বাংলায় মানে আমাদের ভারতবর্ষে বিদ্যালয় কেন প্রতিষ্ঠা করবে? কারণ সেখানে তো সাধারণ মানুষের কোনো মানে অধিকারই ছিল না করতে যাওয়ার, তাহলে ওরা কেন এখানে খুললো? ওটাই তো তাদের কাজ ছিল। ওই যেটা বললাম, দুটো প্রধান তাদের উদ্যোগ ছিল। এই যে এই পয়েন্টটা, এই থার্ড পয়েন্টটা, যেটা মানে ওরা কয়েকটা মানুষদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাবে। থার্ড পয়েন্টে যেটা লেখা আছে, উচ্চ এবং মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাবে, যে চুইয়ে পড়া নীতি, যেটা সবার মধ্যে ছড়িয়ে পড়বে আস্তে আস্তে। মানে ওদেরকে শিক্ষিত করবো না, শুধুমাত্র এলিটদেরই শিক্ষিত করবো। শিক্ষিত করে কি কাজ হয়, লাভ কি হবে? এই যে দেয়া আছে, রক্ত বর্ণে ভারতীয় হলেও রুচিমত, নৈতিকতা, বুদ্ধিমত্তা ইংরেজ হবে। মানেটা কি? মানে ফার্স্ট কথা, তারা বিদ্রোহ করবে না, তাই না? সাধারণ মানুষ, একদম নিচু শ্রেণীর কৃষক মানুষরা অনেক বিদ্রোহ করেছে, কিন্তু সেগুলো সহজে দমন করা যায়। কিন্তু যদি কোনো একটা শিক্ষিত মানুষ যদি সেই বিদ্রোহটাকে সংগঠিত করে, একটা বিদ্রোহ নেতা যদি একটা শিক্ষিত মানুষ হয়, তাহলে সেই বিদ্রোহটা বেশি সফল হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ একটা শিক্ষিত মানুষ যদি একটা বিদ্রোহকে নেতৃত্ব দেয়, তো শিক্ষিত মানুষের তো বুদ্ধি বেশি হবে, তো সে অবশ্যই বিশেষ ভালোভাবে নেতৃত্ব দেবে এবং সেটাকে দমন করা খুবই কঠিন হবে। ওই জন্য ওরা ঠিক এলিট যে পরিবারগুলো ছিল তাদের মধ্যে ইংরেজি শিক্ষা তাদেরকে শিক্ষিত করে দিতে চেয়েছিল, এবং তাদেরকে নৈতিকতা এবং রুচির দিক থেকে তাদের ইংরেজ করে দিয়েছিল, যাতে তারা ফার্স্ট কথা তারা বিদ্রোহ করবে না, ব্রিটিশদের অনুগত থাকবে। আর সেকেন্ড হচ্ছে, ব্রিটিশরা মানে ইংল্যান্ড থেকে তাদের কর্মচারী না নিয়ে এদেরকেই কর্মচারী হিসেবে ইউজ করতে পারবে। মানে এরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে ব্রিটিশদের ইংরেজিতে কাজকর্ম করতে কোনো অসুবিধা হবে না, এদেরকে নিতে পারবে। তাহলে মানে এখানকার লোকজনদের দিয়ে ওদের কাজকর্ম করানো,
এই মেনলি দুটি কারণ ছিল, না হলে ওদের আচ্ছা। কোনো শিক্ষা ব্যবস্থার প্রচার করার কোনো দরকার ছিল না প্রথম দিকে। এই জন্যই প্রচার হয়েছিল। এটা ব্রিটিশদের এটা মোটিভ ছিল প্রচার করা। আর ভারতীয়দের কি মোটিভ ছিল? ভারতীয়রা ভেবেছিল যে এখানে যদি ইংরেজি শিক্ষা পাশ্চাত্য শিক্ষার প্রচার ঘটানো হয় সাধারণ মানুষের মধ্যে, তবে সাধারণ মানুষ কিন্তু, ব্রিটিশরা কিন্তু সবাইকে শিক্ষিত করতে চায়নি, এটা বুঝতে হবে। ব্রিটিশরা শুধুমাত্র কয়েকটা শ্রেণীকেই শিক্ষিত করতে চেয়েছিল। আর এই যে হ্যাঁ, আর ভারতীয় যারা ছিলেন রামমোহন রায়, রাধাকান্ত দেব, এরা যে ছিলেন সমস্ত ভারতের সমস্ত জনসংখ্যা সবাই যাতে শিক্ষিত হয়, ইংরেজি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়। এদের উদ্দেশ্য কি ছিল? যে সবাই যদি পাশ্চাত্য শিক্ষিত হয় তাহলে সবার মধ্যে জাতীয়তাবোধ জেগে উঠবে, এরা ব্রিটিশদের অত্যাচার সম্পর্কে অবগত হতে পারবে, বুঝতে পারবে, এদের বুদ্ধি হবে, বুঝতে পারবে। তখন এরা ব্রিটিশদের বিরুদ্ধে যে জাতীয়তাবোধ আন্দোলন গড়ে ওঠে সেগুলোতে অংশ নিতে পারবে। এটা ছিল এদের উদ্দেশ্য। দুজনের দুটি উদ্দেশ্য ছিল, কিন্তু দুজনেই কিন্তু ইংরেজি শিক্ষার প্রসারে ভূমিকা নিয়েছিল। আচ্ছা দাদা, হ্যাঁ দাদা সেই সময় আমরা উচ্চবিত্ত বলতে জমিদারকে বোঝাতাম। জমিদার এবং বড় বড় যে পরিবার, যে পরিবারে অনেক সাহিত্যিক লেখক এসব আছে, ঠাকুর বাড়ি যেটা উদাহরণ, ঠাকুর বাড়ি তো অনেক আগে তো জমিদার টাইপেরই ছিল, ঠাকুর বাড়িতে জমিদারই ছিল বহু আগে, সেই রকম আর কি। খুবই বিত্তবান, বহু টাকা পয়সা আছে এবং তারা সমাজে আর কি খুবই পরিচিত এবং খুবই সম্মানীয় ব্যক্তি যারা, যে সমস্ত পরিবার। আর মধ্যবিত্ত বলতে তাদের থেকে একটু নিচু স্তরের আর কি, তারা শিক্ষিত কিন্তু নিচু স্তরের আর কি। প্রথম দিকে ওদেরকেই শিক্ষিত করে হয়েছিল। আরো পরের দিকে যত যাবো তখন দেখবো যে মধ্যবিত্ত লোকজন তারা আবার বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে, তারা মধ্যবিত্তরাই সমাজকে পরিচালনা করছে পরের দিকে গিয়ে দেখবো, আর একটু পরের সময়কালে আর কি। যারা খুবই জমিদার তাদের থেকে এই মধ্যবিত্তরা ব্রিটিশদের ব্রিটিশদের যে বিভিন্ন সংগঠন এবং জাতীয়তাবাদী ভারতীয়দের বিভিন্ন সংগঠন, এই সমস্ত জায়গায় কোম্পানির বিভিন্ন উচ্চ পদে, সরকারি পদে এই সমস্ত মধ্যবিত্তরা চান্স পেয়ে যায় এবং এরাই মেনলি সমাজটাকে পরে এগিয়ে নিয়ে যাবে। পরের দিকে আমরা পড়ব। এই যেটা এখানে দেয়া আছে, প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা এগুলি প্রথমে ছিল আগে, ব্রিটিশদের আসার আগে। মুঘল শাসনের শেষ দিকে দেশীয় শিক্ষা ব্যবস্থা অবক্ষয় দেখা যায়, যেটা বলছিলাম। এসব সত্ত্বেও ভারতীয় সংস্কৃতির যে অন্যতম পৃষ্ঠপোষক ওয়ারেন হেস্টিংস এর আমলেও কিন্তু টোল মাদ্রাসা এই সমস্ত প্রাচীন শিক্ষাই তখনও ছিল। 1871 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ওয়ারেন হেস্টিংস 1871 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, তবে পরে এটি উঠে যায়। আর 1774 আচ্ছা এটা আমি পরে বলবো, পরের দিন শ্রীরামপুর কলেজ আর এশিয়াটিক সোসাইটি নিয়ে, এগুলো একই সঙ্গে হবে আর কি জিনিসগুলো, একই সঙ্গে বলাটা ভালো। কলকাতা মেডিকেল কলেজ, এলফিস্টন কলেজ আর বেথুন স্কুল নারী শিক্ষা, এগুলো একই সঙ্গে হচ্ছে জিনিসগুলো, তো এগুলো একই সঙ্গে বলবো। তাহলে দাদা কলকাতা মেডিকেল কলেজ অনেক বছরের পুরনো, 1835 খ্রিস্টাব্দের, অনেক পুরনো কলেজ। মেন যে জায়গায় হয়েছিল সেই জায়গাতে এক্স্যাক্টলি নেই, কিন্তু কলেজটা সরে গেছে। কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে ভারতবর্ষের বা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। এবার তো সরকারি উদ্যোগটা তো হলো। এবার এখানে এই যে হিন্দু কলেজটা কোথায় লেখা আছে জানো? হিন্দু কলেজটা কোনটা? এই যে দেশীয় উদ্যোগে হিন্দু কলেজ দেয়া আছে। হ্যাঁ, ওটা আসলে বেসরকারি এবং সরকারি যৌথ উদ্যোগের উদাহরণ। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1824 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ওই সংস্কৃত কলেজ একটা অন্য রকমের কলেজ ছিল। ওই আগে একদম শুরুর দিকে আমরা যেটা পড়েছিলাম সেইটা কিন্তু এটা নয়, আলাদা। এই যে বলেছিলাম জনশিক্ষা কমিটি 1823 খ্রিস্টাব্দে প্রথম বলেছিল কলকাতা একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল, যে লেখা আছে এখানে, তাই না? 1823 খ্রিস্টাব্দে যার প্রতিবাদ করে রামমোহন রায় লর্ড হামাস্টের পত্র লিখে বলেছিল যে সংস্কৃত শিক্ষা নয়, ইংরেজি শিক্ষা দরকার। মেনলি ইংরেজি শিক্ষা প্রচলন হয়েছিল দুটি কারণে, একটা হচ্ছে এই রামমোহন রায়ের পত্র, আর একটা হচ্ছে মেকলে মিনিট। এই দুটো কারণে ইংরেজি শিক্ষার প্রবর্তন হয়েছিল, এটা মনে রাখতে হবে। রামমোহন রায় হামাস্টের লেখা চিঠি আর মেকলে মিনিট।
এই 1823 খ্রিস্টাব্দে যে সংস্কৃত কলেজের কথা বলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে 1824 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়। ওটাতে কাজ যেটা হতো, ওটাতে মেনলি সংস্কৃত ভাষা এবং ভারতীয়দের প্রাচীন ঐতিহ্য, ভারতবাসীদের সমাজ এইসব ব্যাপার নিয়ে শিক্ষা দেওয়া হতো ইংরেজি, মানে ইংরেজরা ওখানে পড়াশোনা করতো মেনলি প্রথম দিকে, পরে ভারতীয়রা পড়তে শুরু করে। ওখানে মেনলি সংস্কৃত